আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আর সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি ক্লাসটা শুরু করে দিব। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানান যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে আমি ক্লাসটা শুরু করে দিব। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আমি লসাগু গসাগুর শেষ দিকে চলে আসছি। আমাদের আর দুইটা ক্লাস লাগবে, মানে আজকের ক্লাস এবং আগামী দিন যদি একটা ক্লাস হয় তাহলে লসাগু গসাগু শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখেন, আমি কত দূর পর্যন্ত করাইছিলাম আপনাদের মনে আছে কিনা? র্যান্ডম প্রবলেমস তো সব শেষ করছিলাম। র্যান্ডম প্রবলেমসের আর 5 থেকে 6টা না, আর মনে হয় 10টা অঙ্কের মতো অ্যাড হবে, তাহলে র্যান্ডম প্রবলেমস শেষ। আশা করছি আগামী ক্লাসেই ক্লোজড হয়ে যাবে। হ্যাঁ, কত পর্যন্ত করাইছি আপনাদের কি মনে আছে? আগামী ক্লাসে ক্লোজড হওয়ার কথা, দেখি। আচ্ছা, 92 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করছিলাম, তাই না? 92 পর্যন্ত সলভ করছিলাম আমার যতদূর মনে আছে। আদাব। হ্যাঁ, 93 থেকে সলভ করব। 93 সবাই দেখেন, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? এই টাইপটা প্রচুর আসে পরীক্ষায়। সবাই একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখেন এই টাইপের পাশে। সবাই একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 46 হোমওয়ার্ক ছিল মানে কি? পারার কথা, তাই না? আচ্ছা, সমস্যা নাই, হোমওয়ার্ক থাকলে করে দিব, কোনো প্রবলেম নেই। পারছেন না? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দেখেন এখানে কি বলছে? এখানে বলছে যে কোন লঘিষ্ঠ সংখ্যাকে, কোন লঘিষ্ঠ সংখ্যা, এই যে লঘিষ্ঠ সংখ্যা, এটা দেখলেই বুঝবেন যে আসলে লসাগু করতে বলছে সাধারণত। হ্যাঁ, কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 এবং 24 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 এবং 10 অবশিষ্ট থাকবে, মানে ভাগশেষ থাকবে। সবাই একটু মনোযোগ দিন। এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করছি সেখানে কিন্তু অনেকগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে বলছে যে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে বা প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে, কিন্তু এবার কিন্তু একটু ভিন্নতা আছে, খেয়াল করছেন? বলছে 18 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, 24 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে। তার মানে আপনি এই যে এক একটা ভাজকের জন্য এক এক রকম ভাগশেষ, খেয়াল করছেন বিষয়টা? খেয়াল করছেন? এক একটা ভাগশেষের জন্য, ভাজকের জন্য এক এক রকম ভাগশেষ থাকতেছে। আর গতদিন যে অঙ্কগুলো করছিলাম বা তার আগে যে অঙ্কগুলো করছিলাম সেখানে সবগুলো ভাজকের জন্য একটা নির্দিষ্ট ভাগশেষ থাকতো, এরকম অঙ্ক করছিলাম। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষাতে আসে, আপনি সহজে যদি করতে চান তাহলে অপশন টেস্ট করবেন। এই যে OPT অপশন টেস্ট মেথড অ্যাপ্লাই করলে অত কিছু টেনশন করা লাগবে না। কি বলছে? 18 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকবে। কোন সংখ্যাকে, এই যে অপশনে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাকে 18 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে আর 24 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে। অপশন টেস্ট করার পরে মূল নিয়ম দেখাই দেবো, সমস্যা নাই। তাহলে দেখেন, 18 দিয়ে যদি 40 আমাদের উত্তর হয়, ধরে নিচ্ছি 40 উত্তর। এখন এই 40কে যদি 18 দিয়ে ভাগ করেন, তাহলে 40কে 18 দিয়ে ভাগ করলে 18 দিয়ে 36 থাকে 4, কথা কিন্তু সত্য, 4 ভাগশেষ থাকে, মিলে গেছে। কিন্তু প্রথমটা মিললেই হবে না, পরেরটাও দেখতে হবে যে 24 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট থাকে কিনা। 40-এর মধ্যে 24 যাবে একবার, 40 থেকে 24 বাদ দিলে থাকে 16, তার মানে ভাগশেষ। অর্থাৎ 24 দিয়ে যদি 40কে ভাগ করি ভাগশেষ থাকে 16, কিন্তু বলছে 10 থাকবে, তার মানে এটা উত্তর না। ক্লিয়ার? এবার 58 নামতে পারেন, 3 18 54, 3 18 54 থাকলো 4, হ্যাঁ মিলে গেছে। এবার 24 দিয়ে ভাগ করেন, 24 দিয়ে ভাগ করলে 24 দুগুণে 48, খেয়াল করেন 24 দুগুণে 48, 58 থেকে 48 গেলে 10, এই যে এখানে 10 মিলে গেছে, তার মানে আমার উত্তর পেয়ে গেছি। বি নাম্বার অপশন ইজ রাইট। বি নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? কিন্তু এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষা আসে তাহলে মূল কনসেপ্ট কি বা মূল কনসেপ্টটা আমরা কিভাবে সলভ করবো? মুছে দেই এটা। অপশন টেস্ট তো বুঝে গেছেন, খুবই সিম্পল। যে আপনি দেখবেন অপশনের কোন সংখ্যাকে 18 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে আর 24 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকে, সেটাই আমাদের উত্তর। কিন্তু এই টাইপের কোশ্চেন যদি আসে, সবাই একটু মনোযোগ দেন, এই জায়গাটা কিন্তু অনেকে বোঝে না, হ্যাঁ, মনে রাখতে পারে না। যদি কখনো দেখেন যে কোনো একটা সংখ্যাকে কিছু সংখ্যা দিয়ে ভাগ করতে বলছে এবং ভাগ করার পরে এক এক সময় এক এক রকম ভাগশেষ আসতেছে, দেখেন 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসতেছে 4, 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসতেছে 10। এই টাইপের কোশ্চেন যদি আসে যে এক একটা ভাজকের জন্য এক এক রকম ভাগশেষ, সেক্ষেত্রে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, মনোযোগ দিন, প্রথম এই যে ভাজকের জন্য এই ভাগশেষটা আসছে, এই ভাজক আর ভাগশেষের পার্থক্য নিতে হবে প্রত্যেক ক্ষেত্রে।
প্রতি ক্ষেত্রে ভাজক এবং ভাগশেষের পার্থক্য নিতে হবে। তাহলে ভাজক যখন 18, ভাগশেষ তখন 4, তাই না? তাহলে 18 এবং 4 এর পার্থক্য নিতে হবে। 18 - 4 কত হয়? 14। এবার ভাজক যখন 14, তখন ভাগশেষ 10, তখন এই ভাজক আর এই ভাগশেষের পার্থক্য নিতে হবে, মানে 24 - 10, তাহলে ভাগশেষ কত, পার্থক্য কত? 14। এই কাজটা প্রথমে করবেন, যে প্রত্যেকটা ভাগশেষ এবং এই ভাগশেষের জন্য প্রত্যেকটা ভাজক এবং এই ভাজকের জন্য যে ভাগশেষ, সেই ভাজক আর ভাগশেষের পার্থক্য নিয়ে এখানে লিখে রাখবেন। দেখেন পার্থক্য সব সেম আসবে, খেয়াল করে দেখছেন? 18 - 4 14, 24 - 10 14, এই পার্থক্যটা সবসময় সেম আসবে, সবসময়, অলওয়েজ। এই টাইপের কোশ্চেনে সবসময় সেম আসবে, এক এক রকম ভাজকের জন্য এক এক রকম ভাগশেষ। এরপর যে কাজটা করতে হবে, দেখেন আমাকে কি করতে বলছে, কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 এবং 24 দিয়ে ভাগ করলে যথাক্রমে 4 এবং 10 ভাগশেষ থাকে। তার মানে কোন একটা সংখ্যা, যে সংখ্যাকে 18 এবং 24 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি যে সংখ্যাকে 18 এবং 24 দিয়ে ভাগ করলে এইগুলো ভাগশেষ থাকবে, সেটা যদি বের করতে যাই, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, 18 এবং 24 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাটাকে আগে বের করব। তাহলে 18 এবং 24 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, সেই সংখ্যা কি? সেই সংখ্যা হচ্ছে এদের লসাগু, রাইট? তাই কিনা? বলছে কোন লঘিষ্ঠ সংখ্যাকে এগুলো দিয়ে ভাগ করতে হবে, তো এগুলো দিয়ে যাকে ভাগ করব কোনো ভাগশেষ থাকবে না, সে কি? সে হচ্ছে এদের লসাগু। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এদের লসাগু বের করতে হবে, বুঝছেন? তাহলে প্রথমে কি, এই ভাজক আর ভাগশেষের পার্থক্য সবগুলো বের করবেন, দেখবেন সব সেম আসবে, একই আসবে। তারপরে আপনি এই যাদেরকে দিয়ে ভাগ করতে বলছে তাদের লসাগু বের করবেন। তাহলে 18 আর 24 এর লসাগু বের করতেছি। তাহলে 18 24, তাহলে এমনি বোঝা যাচ্ছে 18 আর 24 এর মধ্যে সবচেয়ে বড় কে? 24। তার মানে 24 এদের লসাগু হতে পারে, কিন্তু 24 কে যেহেতু 18 ভাগ করতে পারে না, তাহলে 24 হবে না। তাহলে 24 এর ডাবল 48, 48 কে 18 ভাগ করতে পারে না, তাহলে 24 এর 3 গুণ 3, 24 72। হ্যাঁ, 72 কে 18 ভাগ করতে পারে, 4 18 72। তার মানে 18 আর 24 এর লসাগু কত? 72। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এদের লসাগু বের করবেন। তাহলে অতএব লসাগু 18 24 এর লসাগু, মনোযোগ দিন, 18 24 এর লসাগু 72। এই যে লসাগু 72 বের করছেন না, এই 72 বের করার পরে এই যে মানে ভাজক আর ভাগশেষের পার্থক্য করে এই যে কমন যে রাশিটা আসছিল, এই রাশিটা এখান থেকে বিয়োগ করতে হবে, ব্যাস। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি, অতএব নির্ণেয় সংখ্যাটি, এই লসাগু 72 থেকে ওই কমন রাশিটা বাদ দিতে হবে। তাহলে 14 বিয়োগ করলে কত হচ্ছে? 72 - 14 কত? 56। তাহলে আমাদের সেই সংখ্যাটা হচ্ছে 56। ক্লিয়ার? আমাদের সেই সংখ্যাটা হচ্ছে 56। 56 কেমন হয়? 72 থেকে 14 বিয়োগ হলে তো 58 হয়। 58, তাহলে আমাদের উত্তর হচ্ছে 58। আপনারা কি বুঝছেন? তাহলে এই টাইপের কোশ্চেন যদি আসে যে কোন একটা সংখ্যাকে ভাগ করতে বলছে, যে সংখ্যাগুলো দিয়ে, সেই সংখ্যাগুলো এক একটা জিনিস দিয়ে ভাগ করলে এক এক রকম ভাগশেষ যদি আসে, সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে এই ভাজক আর ভাগশেষের পার্থক্যগুলো বের করে নেবেন। বের করার পরে তারপরে এদের লসাগু বের করবেন। সেই লসাগু, মানে এই লসাগু থেকে ওই জিনিসটা বিয়োগ করে দিবেন, ব্যাস। আর এমসিকিউ এর জন্য আপনি চাইলে অপশন টেস্ট করতে পারেন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট এই টাইপটা। 94, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 ও 26 অবশিষ্ট থাকবে। এর মানে কি? এর মানে 16 দ্বারা ভাগ করলে 6 ভাগশেষ থাকবে, 24 দ্বারা ভাগ করলে 14 ভাগশেষ থাকবে, 36 দ্বারা ভাগ করলে 26 ভাগশেষ থাকবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে কি বলছি, এই ভাজক আর এই ভাগশেষের পার্থক্য নিতে হবে। তাহলে ভাজক যখন 16, তখন ভাগশেষ কত? 6। তাহলে 16 - 6 কত? 10। ভাজক যখন 24, তখন ভাগশেষ 14, তাহলে 24 - 14 মানে কত? 10। ভাজক যখন 36, তখন ভাগশেষ কত? 26, তাহলে 36 - 26 তাহলে কত? 10। এই দেখেন ভাজক আর ভাগশেষের পার্থক্য সবসময় কি আসতেছে? সেম আসতেছে না, এই পার্থক্য কখনোই আলাদা হবে না, সবসময় সেম আসবে। এই দেখেন 10 10 10, ঠিক আছে, সবসময় সেম আসবে। আচ্ছা, এবার কি বলছে? এদের লসাগু করতে হবে। তাহলে 16, 24, 36 এর লসাগু, তাহলে 16, 24, 36, তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করেন 8 বার যাবে, তারপর হচ্ছে 12 বার যাবে, তারপর আচ্ছা 2 দিয়ে কেন, 4 দিয়ে যাচ্ছে, সবাইকে 4 দিয়ে যায়। তাহলে সবাইকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, প্রথমে সেই সংখ্যা দিয়ে সরাসরি ভাগ করতে পারবেন। 4 4 16, 4 6 24, 4 9 36, আবার 2 দিয়ে যায়, 2 3 9, এবার 3 দিয়ে যায়, 2 1 3, এবার গুণ করেন, 4 2 8, 3 8 24, 3 24 72, 72 2 144, তাহলে লসাগু 144। লসাগু কত? 144। তাহলে লসাগু বের করার পরে কি বলছি, এই লসাগু থেকে
এই যে ভাজক আর ভাগশেষের পার্থক্যটা বিয়োগ করে দিতে হবে। তাহলে লসাগু হচ্ছে 144, সেখান থেকে ভাজক ভাগশেষের পার্থক্য হচ্ছে 10, এটা বিয়োগ করে দিলাম। তাহলে 144 - 10 হচ্ছে 134। তাহলে নির্ণয় সংখ্যাটি 134। নির্ণয় সংখ্যাটি 134। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? খুবই সিম্পল এই টাইপের কোশ্চেনটা কেমনে বুঝবেন? কোন একটা ক্ষুদ্রতম সংখ্যাকে এগুলো দিয়ে ভাগ করতে বলবে এবং এগুলো দিয়ে ভাগ করলে এক একটা ভাজকের জন্য এক এক রকম ভাগশেষ আসবে। সেক্ষেত্রে এই ভাজক আর ভাগশেষের পার্থক্য বের করে রাখবেন, সবার ক্ষেত্রে বের করে রাখবেন। বের করে দেখে এদের লসাগু বের করবেন। সেই লসাগু থেকে কি করবেন? ওই এই যে কমন যে ভাগশেষটা এটা বিয়োগ করে দেবেন। আচ্ছা কি বলছে? 14 কেন বাদ দিব এটা বুঝলাম না স্যার। আন্না রয় বলছে 14 কেন বাদ দিব এটা বুঝলাম না। আচ্ছা 14 কেন বাদ দিবেন এটা বোঝেননি? মানে এই যে এই যে জিনিসটা বাদ দিচ্ছে এটা বোঝেননি? আচ্ছা এটা তো বোঝা উচিত ছিল। এটা কি এই ব্যাপারটা কিন্তু আমি মানে আগেও পড়াইছি আপনাদেরকে। কিভাবে আপনাদের কি মনে আছে? আমি ধরে নিচ্ছি, এদিকে তাকান। না এই অঙ্কটাই ধরি, যে সংখ্যাটা বের করতে বলছে ধরি সেই সংখ্যাটি এক্স। এদিকে তাকান প্লিজ, যারা বোঝেননি। ধরি সেই সংখ্যাটি কি? ধরি সেই সংখ্যাটি এক্স। এখন আমরা জানি যে যোগ করার সময় একটু তাকাবেন প্লিজ। যোগ করার সময় কি করতে হয়? যোগ করার সময় ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়, মনে আছে? যোগ করার সময় কি করতে হয়? ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। যখন এক একটা ভাজকের জন্য এক এক রকম ভাগশেষ থাকবে, তখন এই দেখেন ভাজক 16, যা দিয়ে ভাগ করা সেটা ভাজক না, তাই কিনা? তাহলে ব্যাপারটা কিন্তু এরকম যে 16 দিয়ে এই সংখ্যা, এই যে এক্স, এই এক্স কে আমরা ভাগ করতেছি। এতে আমাদের এখানে ভাগশেষ কত থাকতেছে? ভাগশেষ থাকতেছে কত? 6। মানে এখানে কিছু একটা আসছে, তার ভাগশেষ থাকতেছে 6। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটা, এদিকে তাকান, যে ক্ষুদ্রতম সংখ্যাটার কথা বলছে, এদিকে তাকান, যে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলছে সেই সংখ্যাটা কিন্তু 16 দ্বারা বিভাজ্য না। সেই সংখ্যাটা কিন্তু 16 দ্বারা বিভাজ্য না, কারণ সেই সংখ্যাকে 16 দ্বারা ভাগ করলে তো 6 ভাগশেষ থাকবে। তার মানে এই যে এক্স, এই এক্স হচ্ছে সেই সংখ্যা, এই যে সেই সংখ্যা, একে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগশেষ 6 থাকবে। তাহলে এর সাথে যদি আমরা কিছু একটা যোগ করতে চাই, খেয়াল করেন প্লিজ, এখান থেকে যদি আমি কিছু একটা যোগ করতে চাই, এর সাথে যদি কিছু যোগ করতে চাই, তাহলে কত যোগ করবেন? এই ভাজক আর ভাগশেষের পার্থক্য কত? 16 - x, এই যে 16 - x, সরি 16 - 6 = 10। তার মানে এক্স এর সাথে যদি 10 যোগ করি, খেয়াল করেন প্লিজ, এক্স এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে যে সংখ্যাটা আসবে, এক্স এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে যে সংখ্যা আসবে, সেই সংখ্যা কি এগুলো দ্বারা বিভাজ্য না? ইয়েস। আর এগুলো দ্বারা বিভাজ্য সেই সংখ্যা কি? এদের লসাগু না। তাই x + 10 = ওদের লসাগু মানে 144। সেখান থেকে সেই ক্ষুদ্রতম সংখ্যা x বের হবে, তখন এই x এই পাশে যোগ ছিল, ওই পাশে যে বিয়োগ হচ্ছে। এই ব্যাপারটুকু আমি দেখাইনি, হ্যাঁ, এই ব্যাপারটুকু দেখাইনি, একবারে করে দিলাম। এখন কি বুঝছেন? এই যে একবার এই যে বিয়োগ করে দিছি, এবার কি বুঝছেন? স্যার ভাজ্যতে 14 বেশি আছে, তাই বাদ দিতে হবে। হ্যাঁ, ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই যে সেম কোশ্চেন, দেখেন কি বলছে। এই আন্না রয় আপু, আপনি কি বুঝছেন? এখন আপনি কি প্রশ্নের উত্তর পাইছেন? দেখেন, নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4 অবশিষ্ট থাকবে? আপনি অপশন টেস্ট করতে পারেন, আপনি চাইলেই অপশন টেস্ট করতে পারেন। দেখেন কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4 অবশিষ্ট থাকবে। মানে 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, 4 দিয়ে ভাগ করলে 2, 5 দিয়ে ভাগ করলে 3, 6 দিয়ে ভাগ করলে 4। তাহলে এক এক রকম ভাজকের জন্য যদি এক এক রকম ভাগশেষ থাকে, সেক্ষেত্রে প্রথমে কি বলছি, এই ভাজক আর এই ভাগশেষের পার্থক্য নিতে হবে। তাহলে ভাজক যখন 3 তখন ভাগশেষ 1, তাহলে 3 - 1 কত? 2। ভাজক যখন 4 তখন ভাগশেষ কত? 2, তাহলে 4 - 2 2। এই সব 2, এগুলো 2ই আসবে, বাকিগুলো 2ই আসবে, তাও করে রাখেন। ভাজক যখন 5 তখন ভাগশেষ 3, তাহলে বিয়োগফল কত? 2। ভাজক যখন 6 তখন ভাগশেষ কত? 4, তাহলে 6 - 4 কত? 2। এই দেখছেন ভাজক ভাগশেষের পার্থক্য সবসময় সেম আসছে। এখন যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে বলছে তাদের লসাগু বের করবেন। তাহলে 3, 4, 5, 6 এর লসাগু 3, 4, 5, 6। দেখেন 2 দিয়ে 3, 2, 5, 3। এবার 3 দিয়ে 1, 2, 5, 1। তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 5 12 60। তাহলে লসাগু 60। লসাগু কত? 60। এবার কি বলছি, লসাগু বের করার পরে এই যে কমন যে ডিফারেন্সটা রয়েছে, এই যে ওইটা বিয়োগ করবেন। তাহলে অতএব নির্ণয় সংখ্যা 60 - 2 = 58। খুবই সিম্পল। ঠিক আছে,
ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? আচ্ছা দেখেন, নেক্সটে বলছে কোন স্কুলের ছাত্র সংখ্যাকে 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 4 অবশিষ্ট থাকে, ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? অপশন টেস্ট করতে পারেন। কোন স্কুলের ছাত্র সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, 8 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, 20 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। তাহলে দেখেন 5 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকে এরকম কোনটা আছে? এই 40 তো 5 দ্বারা বিভাজ্য বাদ, এই 60 ও 5 দ্বারা বিভাজ্য, এই 80 ও 5 দ্বারা বিভাজ্য, এই একটা অপশনই আছে। এই যে সবগুলো 5 দ্বারা বিভাজ্য, কিন্তু 5 দিয়ে ভাগ করলে যেন 4 অবশিষ্ট থাকে, তো 5 দিয়ে ভাগ করে মিলে গেছে, তাহলে এ না বি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? বি নাম্বার অপশন ইজ রাইট। আর এটা তো খুবই সিম্পল। দেখেন 5 দিয়ে ভাগ করলে, 8 দিয়ে ভাগ করলে এবং 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। তাহলে 5 দিয়ে ভাগ করলেও তার মানে স্কুলের ছাত্র সংখ্যা এমন হবে যাকে 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, 8 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, 20 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে। তাহলে 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 আমি আগে এমন এক, তাহলে মানে স্কুলের সংখ্যা যদি এইগুলো দ্বারা বিভাজ্য হতো, তাহলে আমি প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কি, এই 5, 8 এবং 20 দ্বারা বিভাজ্য সংখ্যাটা আগে বের করব। তাহলে তো বের করতে পারবো যে এগুলো দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা কি। তাহলে প্রথমে কি করব, 5, 8 এবং 20 দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যাটা বের করব। তাহলে 5, 8 এবং 20 দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যা তো এদের লসাগু, তাই প্রথম হচ্ছে এদের লসাগু বের করতে হবে। তাহলে 5, 8 আর 20 এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 20, তার মানে 20 এদের লসাগু হতে পারে। কিন্তু 8 যেহেতু 20 কে ভাগ করতে পারে না, তাহলে 20 এর ডাবল 40 চিন্তা করতে হবে। 40 কে সবাই ভাগ করতে পারে, তাহলে লসাগু 40। তার মানে স্কুলের ছাত্র সংখ্যা যদি 40 জন হতো তাহলে কিন্তু এইগুলো দ্বারা বিভাজ্য হতো। কিন্তু কোশ্চেনে বলছে এইগুলো দ্বারা ভাগ করলে যেন 4 ভাগশেষ থাকে, তো 4 অবশিষ্ট থাকতে হলে তো 40-এ তো আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, কারণ 40 তো এগুলো দ্বারা বিভাজ্য। তাহলে 4 অবশিষ্ট থাকতে হলে এখানে 4 বেশি থাকতে হবে। এখানে যদি 4 বেশি থাকতো তাহলে এগুলো দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকতো। তার মানে স্কুলের ছাত্র সংখ্যা এই 40 + 4, অতএব ছাত্র সংখ্যা হচ্ছে 40 + 4 = 44 জন। ক্লিয়ার? হ্যাঁ, লিখিততে সবগুলো বিয়োগ করে দেখাতে হবে। জি, লিখিত পরীক্ষা আসলে যে আগে যে অঙ্কটা করলাম সেখানে সবগুলো বিয়োগ করে দেখাতে হবে। নেক্সট, সর্বমোট, খেয়াল করেন এখানে কি বলছে, এখানে বলছে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35 ও 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না। আচ্ছা, সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35 ও 42 সারিতে গাছ লাগানো যাবে? একটা বাগান আছে, এই যে এটা একটা বাগান, হ্যাঁ, এই বাগানে গাছ লাগাবো 7 সারিতে গাছ লাগাবো, অথবা 14 সারিতে গাছ লাগাবো, অথবা 21 সারিতে গাছ লাগাবো, অথবা 35 সারিতে গাছ লাগাবো, অথবা 42 সারিতে গাছ লাগাবো। তা বলছে সর্বমোট কতগুলো গাছ হলে, মানে মোট কতগুলো গাছ হলে 7 সারিতে গাছ লাগাবো, 14 সারিতে গাছ লাগাবো, 21 সারিতে গাছ লাগাবো, 35 সারিতে গাছ লাগাবো, এই যে এরকম যেগুলো ডট ডট একটা গাছ, 42 সারিতে গাছ লাগাবো। এতে একটা গাছও কমও হবে না, বেশি হবে না। এর মানে কি জানেন? এর মানে কোনো গাছ বেঁচে থাকবে না, মানে সবগুলো গাছ এখানে লাগানো যাবে। আচ্ছা, আমাকে বলেন তো, 7 সারিতে যদি গাছ লাগাতে চান তাহলে গাছের সংখ্যা এমন হবে, এদিকে দেখেন, এই যে এই হট চিহ্ন দ্বারা আমি গাছের সংখ্যা বোঝাচ্ছি। 7 সারিতে গাছ লাগাতে যদি চান তাহলে গাছের সংখ্যা এমন হবে যেন 7 দ্বারা বিভাজ্য হয়, কারণ 7 দ্বারা বিভাজ্য না হলে 7 সারিতে গাছ লাগাতে পারবেন না, কারণ 7 সারিতে লাগানোর পরে দেখবেন যে কয়েকটা গাছ থেকে গেছে। মনে করেন আপনার কাছে গাছ আছে 73টা, এখন বললেন যে এই 73টা গাছ দিয়ে আমি 7 সারিতে লাগাবো, তো 73 তো 7 দ্বারা বিভাজ্য না, 7 × 10 = 70, 7 সারি করলে প্রত্যেক সারিতে 10টা করে পড়বে, কিন্তু 3টা গাছ বেঁচে থাকবে। তার মানে গাছ বেঁচে না থাকার শর্ত হলো গাছের সংখ্যা এমন হবে যেন 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কোনো গাছ বেঁচে থাকবে না। আমার কথা কি বুঝছেন? ইয়েস, 7 সারি যদি করতে চান তাহলে গাছের সংখ্যা এমন হবে যেন 7 দ্বারা বিভাজ্য হয়। 14 সারি যদি করতে চান তাহলে গাছের সংখ্যা এমন হবে যেন 14 দ্বারা বিভাজ্য হয়, কারণ 14 দ্বারা বিভাজ্য না হলে 14 সারি হবে না। যে সারি করতে যাবেন তত দ্বারা গাছের সংখ্যা বিভাজ্য হতে হবে। সহজ হিসাব। হ্যাঁ, মনে করেন আপনার কাছে গাছ আছে হচ্ছে 40টা, মনে করেন 42টা, 14 দ্বারা বিভাজ্য, 3 × 14 = 42। ইয়েস, তার মানে প্রতি সারিতে 3টা করে। বোঝা গেল কি? কিন্তু গাছ আছে আপনার কাছে হচ্ছে 52টা, সরি 52টা না, ধরেন গাছ আছে হচ্ছে 72টা। এখন 72টা 14 দ্বারা বিভাজ্য না, কারণ 5 × 14 = 70। তার মানে 14 সারি যদি করতে চান প্রতি সারিতে 5টা করে দিবেন, কিন্তু 2টা গাছ অবশিষ্ট থেকে যাবে। কিন্তু কোশ্চেনে বলছে একটি গাছ কমও হবে না, একটি গাছ বেশি হবে না।
তাহলে গাছের সংখ্যা এমন হবে যেন 14 দ্বারা বিভাজ্য হয়। এবার 21 সারি করতে চাইলে গাছের সংখ্যা এমন হবে যেন 21 দ্বারা বিভাজ্য হয়। 35 সারি করতে চাইলে গাছের সংখ্যা এমন হবে যেন 35 দ্বারা বিভাজ্য হয়। 42 সারি করতে চাইলে গাছের সংখ্যা এমন হবে যেন 42 দ্বারা বিভাজ্য হয়। তার মানে সহজ কথা, গাছের সংখ্যা এমন হবে যা 7 দ্বারা বিভাজ্য, 14 দ্বারা বিভাজ্য, 21 দ্বারা বিভাজ্য, 35 দ্বারা বিভাজ্য, 42 দ্বারা বিভাজ্য। তার মানে এদের সবাই দ্বারা বিভাজ্য। তাহলে এরা সবাই যাকে ভাগ করতে পারে সে সংখ্যা কি? সে সংখ্যা হচ্ছে এদের লসাগু, অর্থাৎ গাছের সংখ্যা হবে এদের লসাগু সমান। ইয়েস, বোঝাতে পারছি? লজিক বুঝতে হবে। তাহলে 7, 14, 21, 35 আর হচ্ছে 42 সবাইকে 7 দ্বারা বিভাজ্য করা যায়। তাহলে 7 দিয়ে ভাগ করেন, 7 কে 7, 7 দুগুণে 14, 3 7 21, 5 7 35, 6 7 42, আবার 2 দিয়ে যায়, 1 1 3 5 3, আবার 3 দিয়ে যায়, 1 1 1 5 1। দেখেন 7 দুগুণে 14, 3 14 42, 5 গুণ 42, 42 গুণিতক 5, 5 দুগুণে 10 এর শূন্য হাতে 1, 4 5 20 আর 1 21, 21 210টা। তার মানে 210টা মিনিমাম গাছ হবে 210টা। হ্যাঁ, এখানেও বিভাজ্যতা নীতি অ্যাপ্লাই, আমি তো বলছি এখানেও বিভাজ্যতা নীতি অ্যাপ্লাই করতে পারবেন, অবশ্যই পারবেন। আমি তো মূল কনসেপ্টটা বুঝালাম। এখন কেউ যদি মনে করে যে আমি অপশন টেস্ট করব, খেয়াল করেন, কেউ যদি মনে করে কি আমি অপশন টেস্ট করব, কোনো সমস্যা নেই। আপনি তো বুঝছেন যে সর্বমোট কতটি সংখ্যক গাছ হলে এত 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 সারিতে গাছ লাগালে একটি গাছ কমও হবে না, বেশি হবে না। তার মানে গাছের সংখ্যা যাই হোক না কেন সেই গাছের সংখ্যা এগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশনে তো গাছের সংখ্যা দেওয়া আছে, তাহলে অপশনের যে সংখ্যাটা এগুলো দ্বারা বিভাজ্য সেটাই আমাদের উত্তর। তাহলে প্রথমে কি করবো? প্রথমে আমরা 7 দিয়ে ভাগ করে দেখি। দেখেন তাহলে দেখেন এই যে 21 কে কি লেখা যায়? 21 কে লেখা যায় 3 গুণ 7। তার মানে যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য এবং 7 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 21 দ্বারা বিভাজ্য, রাইট? তাহলে আমরা দেখবো যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে কোনটা কোনটা আছে। দেখেন 2 আর 1 কত? 3, 2 আর 1 3, তার মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, কারণ 2 আর 1 3, 3 তো 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। 2 2 4, 4 3 দ্বারা বিভাজ্য বাদ, 3 2 5, 5 3 দ্বারা বিভাজনের বাদ, 6 2 8, 8 3 দ্বারা বিভাজনের বাদ। এই একটা সংখ্যা আছে, দেখছেন কত সহজে করে ফেলা যায়। আমি তো বলছি মূল কনসেপ্ট আমরা করব, পাশাপাশি শর্টকাটও আমরা দেখবো। ওকে, মূল নিয়ম তাড়াতাড়ি হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ 200 একমাত্র 210 7 দ্বারা বিভাজ্য। রানা মল্লিক, কথা সত্য। জি থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনারা বুঝছেন, দেখতেন বিভাজ্যতার নীতি এখন কত মজা লাগতেছে না? যখন আপনি কোনো কিছুর অ্যাপ্লিকেশন দেখবেন তখন আপনার মজা লাগবে, কিন্তু সমস্যা হলো আমরা অ্যাপ্লিকেশন দেখার আগেই আমরা মনে করি যে এটা কি পড়াচ্ছে, এটা কি আমার কাজে লাগবে কিনা। আমি আপনাকে কোনো আননেসেসারি জিনিস পড়াচ্ছি না, এটুকু শিওর থাকবেন। কোনো আননেসেসারি জিনিস পড়াচ্ছি না। আমি দীর্ঘ 15-16 বছর পড়ানোর এই অভিজ্ঞতা থেকে যে আসলে একটা মানুষকে কোনো কিছু সলভ করতে গেলে কি কি লাগে সেই ব্যাপারটা আমি এতদিনের অভিজ্ঞতার ফলে আমি বুঝতে পারছি যে হ্যাঁ এগুলো সলভ করতে গেলে এগুলো লাগবে, সেই ব্যাপারগুলো আমি আগেই পড়াই নিচ্ছি। হ্যাঁ, আপনি মনে করবেন না কখনোই যে ভাই এটা আমাকে এমনিতেই পড়াচ্ছে। আমি কোনো কিছু এমনিতে পড়াচ্ছি না, আমি এমনিতে কেন পড়াবো, তাই না? নেক্সট কি বলছে? এটা করানো হয়ে গেছে, তাই না? এটা করানো হয়ে গেছে, এটা করাই ফেলছি। আচ্ছা, এই যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন কি বলছে। বলছে ক একটি মৌলিক সংখ্যা এবং ক খ দ্বারা বিভাজ্য নয়। ক একটি মৌলিক সংখ্যা এবং ক খ দ্বারা বিভাজ্য নয়। তাহলে ক এবং খ এর লসাগু কত? ক একটি মৌলিক সংখ্যা, তাহলে ক যদি একটি মৌলিক সংখ্যা হয়, মনে করেন যে ক ইজ ইকুয়াল টু আমি ধরলাম 7, এবং ক খ দ্বারা বিভাজ্য নয়, তার মানে কি? তাহলে খ এমন একটা সংখ্যা হবে যা দিয়ে ক বিভাজ্য নয়। তার মানে আপনি কাকে ধরবেন? এমন কিছু ধরবেন যেন এর গুণিতক না হয়ে যায়, তাই না? ধরেন 11 ধরেন, বা আপনি 12 ধরেন, যান 12 দ্বারা কি 7 বিভাজ্য না? তাহলে ক একটি মৌলিক সংখ্যা এবং খ ক দ্বারা বিভাজ্য নয়, এর মানে বুঝে নিতে হবে যে এই সংখ্যাদ্বয় পরস্পরের সহমৌলিক। এটুকু বুঝছেন কিনা বলেন? ক একটা মৌলিক সংখ্যা এবং ক খ দ্বারা বিভাজ্য নয়, তার মানে খ এমন কিছু মান যা ওকে ভাগ করতে পারছে না। তাহলে এটা যদি ওকে ভাগ করতে না পারে এবং তার মধ্যে একজন যদি মৌলিক হয়, তাহলে এরা তো দুজন সহমৌলিক হবে। ইয়েস, অর্থাৎ এই যে শর্ত দেওয়া আছে এ থেকে বুঝতে হবে আপনাকে যে এরা সহমৌলিক। এখানে অতএব ক ও খ কি? ক খ সহমৌলিক। অতএব ক খ সহমৌলিক। আর দুটা সংখ্যা যদি সহমৌলিক হয় তাদের লসাগু হয় সরাসরি গুণফলের সমান। তাহলে ক আর খ যেহেতু সহমৌলিক, তাহলে এদের লসাগু হবে সরাসরি ক আর খ এর গুণফল। তাহলে অতএব লসাগু হচ্ছে
আপনারা কি বুঝছেন? এই কনসেপ্টটা কি বুঝলেন? লসাগু হচ্ছে ক গুণ খ মানে ক খ। ক খ বুঝছেন কি? হ্যাঁ, সবাই উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ভাইয়া, এই যে হায়দার আলী একটা কথা বলছে যে ভাই মৌলিক সংখ্যা এমনি ভাগ হয় না, মৌলিক সংখ্যা ভাগ হয় না। একটু তাকান, মৌলিক সংখ্যা ভাগ হয় না ঠিক আছে, কিন্তু আচ্ছা ক খ দ্বারা বিভাজ্য নয়। হ্যাঁ, তাও ঠিক, কথা কিন্তু খারাপ না। ক খ দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, ক খ দ্বারা বিভাজ্য নয়, এর দ্বারা কি বুঝাইছে জানেন? এর দ্বারা বুঝাইছে যে ক্ষয়ের মান 7 নেওয়া যাবে না। কারণ ক্ষয়ের মান যদি আপনি 7 নেন, তখন তো 7 কে 7 দিয়ে ভাগ করা যাবে, ভাগ করা যাবে না? ইয়েস, এই জন্য ওই কথাটা ওইভাবে বলছে। হ্যাঁ, কোনো মৌলিক সংখ্যা কোনো কিছু দিয়ে ভাগ যাবে না, এটা সত্য কথা। হায়দার আলী এই কথাটা সত্য যে ভাই মৌলিক সংখ্যা তো কোনো কিছু দিয়ে ভাগ যাবেই না, তাহলে ক তো জীবনে পৃথিবীর কোনো কিছু দিয়ে ভাগ যাবে না। আপনি ক কায় যাই ধরেন না, কিন্তু সরি খ যাই ধরেন না কেন, কিন্তু ক্ষয়ের মানটা 7 ধরা যাবে না, কারণ এটা যেহেতু 7 ধরছি, এটাকে 7 ধরা যাবে না, কারণ 7 কে 7 দ্বারা বিভাজ্য। তা কয়ের মান যদি 13 ধরেন, তাহলে ক্ষয়ের মানটা 13 ধরা যাবে না। কেন? কারণ 13 কে 13 দ্বারা ভাগ করা যায়। এই জন্য মনে হয় ওই কথাটা বলছে। আমার কথা কি বুঝছেন? ইয়েস, নেক্সট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন টেস্ট করে ফেলবেন, কোনো সমস্যা নেই। অপশন টেস্ট করেন তো দেখি কি অবস্থা। না, 12 মৌলিক হওয়া লাগবে না ভাই, 12 মৌলিক হওয়া লাগবে না। বলছে ক একটি মৌলিক সংখ্যা, খ তো মৌলিক হবে এরকম বলে নাই। এবং ক খ বিভাজ্য নয়। না, এখানে কেমন যেন লাগছে, ক খ দ্বারা বিভাজ্য নয়, এরকম কিছু একটা। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন। এখানে ক খ কোনো কিছু দ্বারা বিভাজ্য না, ক খ বিভাজ্য নয়, কথাটা এরকম হওয়া উচিত ছিল না। উচিত ছিল ক খ দ্বারা বিভাজ্য না, এরকম হওয়া উচিত ছিল। হ্যাঁ, বা কোনো কিছু একটা এরকম। এখানে কিছু একটা মিসিং আছে, বুঝছেন? আপনারা একটু যারা একটু বিগত সালের কোশ্চেন গুলো ঘাটাঘাটি করেন, এই কোশ্চেনটা একটু খুঁজেন তো যে আসলে এখানে কি বলছে। হ্যাঁ, খুঁজে আমাকে একটু ইনবক্সে পার্সোনালি একটু নক দিবেন, কেউ একজন নক দিয়েন যে মানে এই প্রশ্নের কোথাও মিসিং আছে কিনা, কোথাও কি মিসিং আছে। হ্যাঁ, আমাকে একটু নক দিয়েন। চোদ্দ ধরলে সমস্যা নাই, কারণ এটা যদি 14 ধরেন, 14 কি 7 কে ভাগ করতে পারে না? ক খ দ্বারা বিভাজ্য নয়, তো 14 কি 7 কে ভাগ করতে পারে না? ভাগ করলে তো ফ্র্যাকশন আসবে, তাই না? আচ্ছা, আপনারা একটু এই প্রশ্নটা বিগত সালের কোনো এক জায়গায় আসছে, আপনারা দেখে আমাকে একটু জানান যে এখানে আসলে কি বলছে। হ্যাঁ, নেক্সট। হোয়াট উইল বি দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডাবলড উইল এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12, 18 and 21 and 30? তার মানে হচ্ছে সর্বনিম্ন সেই সংখ্যাটি বের করুন যাকে আমরা যখন দ্বিগুণ করব তখন এইগুলো দ্বারা বিভাজ্য হবে। বুঝছেন? কিন্তু বলছে একটা সর্বনিম্ন সংখ্যা বের করুন যাকে দ্বিগুণ করার পরে এইগুলো দ্বারা বিভাজ্য হবে। এই যে হোয়াট উইল বি দ্য লিস্ট নাম্বার, সবচেয়ে ছোট সেই সংখ্যাটি কত, হুইচ যাকে, হোয়েন যখন, ডাবল যাকে যখন ডাবল দ্বিগুণ করব, উইল এক্স্যাক্টলি ডিভিজিবল তখন সে এক্স্যাক্টলি ডিভিজিবল হবে, মানে বিভাজ্য হবে 12, 18, 21 এবং 30 দ্বারা। তার মানে যে সংখ্যাটা বের করতে বলছে সেই সংখ্যাটা এইগুলো দ্বারা বিভাজ্য নয়। ওই সংখ্যাকে যখন দ্বিগুণ করব তখন এইগুলো দ্বারা বিভাজ্য হবে। আমার কথা কি বুঝছেন? আগে কোশ্চেন বোঝেন। আচ্ছা, তার মানে আপনি বুঝতেই পারছেন যে কোন একটা সংখ্যা যে সংখ্যাকে ডাবল করার পরে এগুলো দ্বারা বিভাজ্য হবে। তার মানে এইটুক তো শিওর যে সেই সংখ্যাকে ডাবল করার পরে এগুলো দ্বারা বিভাজ্য তো হবে। সেই সংখ্যা বিভাজ্য না হোক, কিন্তু সেই সংখ্যাকে ডাবল করার পরে তো এগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা প্রথমে সেটাই বের করবো যে এইগুলো দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সেই সংখ্যাটা কত, কারণ এখানে বলে দিচ্ছে হোয়াট উইল বি দ্য লিস্ট নাম্বার, মানে সর্বনিম্ন সেই সংখ্যাটি কত যাকে ডাবল করার পরে এগুলো দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, সেই সংখ্যাটাকে ডাবল করার পরে তো এগুলো দ্বারা বিভাজ্য হবে, তাহলে এগুলো দ্বারা বিভাজ্য মিনিমাম সংখ্যাটা আগে বের করে ফেলি। তাহলে 12, 18, 21, 30 এগুলো দ্বারা বিভাজ্য মিনিমাম সংখ্যা কি? এদের লসাগু। তাই এদের লসাগু বের করব, এদের লসাগু। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করেন, 6 বার, 9 বার, 21 থেকে যাবে এটা 15 বার। এবার 2 দিয়ে মনে হয় আর যাচ্ছে না, 3 দিয়ে যাবে 2 বার, 3 বার, 7 বার, 5 বার, 2, 3, 5, 7 আর যায় না। এবার গুণ করেন, 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 6 সাথে 42, 6 সাথে 42, 42 গুণ 3 কত হয় বলেন? 42 গুণ 3, 3 দুগুণী 6, 3 4 12, 126। এই যে এগুলো গুণ করা হয়ে গেছে গোলগুলা।
এখন এই 2 আর 5 গুণ করলে কত 10, সেই 10 যদি 126 সাথে গুণ করেন এখানে একটা 0 হবে। এই জন্য ওই 5 আর 2 মিলে 10টাকে রেখে দিয়েছিলাম, ওটাকে রেখে দিয়েছিলাম যে পরে গুণ করব, কারণ 5 আর 2 10 না, 10 দিয়ে গুণ করা সহজ। তাহলে 1260, তাহলে 1260 হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে এরা ভাগ করতে পারে, কিন্তু আমাকে তো সেই সংখ্যা, এটা কিন্তু উত্তর না, বুঝেন, কারণ এরা যাকে ভাগ করতে পারে সেই সংখ্যাটা চাইনি, বলছে একটা সর্বনিম্ন সংখ্যা বের করুন যাকে দ্বিগুণ করার পরে এরা ভাগ করতে পারবে। তার মানে এরা ভাগ করতে পারে এরকম সংখ্যা চাইনি, এমন একটা সংখ্যা বের করবো যাকে দ্বিগুণ করার পরে এরা ভাগ করতে পারবে। তাহলে আমি ধরে নিচ্ছি সেই সংখ্যাটি এক্স, ধরি সেই সংখ্যাটি এক্স এক্স। এখন এই সংখ্যাকে দ্বিগুণ করার পরে এরা ভাগ করতে পারবে। তাহলে প্রশ্ন মতে এই এক্স কে আমরা দ্বিগুণ করব, দ্বিগুণ করার পরে এরা ভাগ করতে পারবে। আচ্ছা, এরা ভাগ করতে পারবে মানে কার সমান হবে? এরা ভাগ করতে পারবে মানে 1260 এর সমান হবে। ইয়েস, এই জন্য দ্বিগুণ করার পরে 2x = হচ্ছে 1260। কারণ এরা যে সংখ্যাটা বের করতে বলছে সেই সংখ্যাকে এরা ভাগ করতে পারে না, সেই সংখ্যাকে দ্বিগুণ করার পরে এরা ভাগ করতে পারে। তাহলে ধরে নিচ্ছি ক্ষুদ্রতম সেই সংখ্যাটা x যেটাকে বের করতে বলছে, তাহলে এই সংখ্যাকে ডাবল করার পরে মানে 2x, তাহলে এই সংখ্যাকে ডাবল করছি, ডাবল করার পরে এরা কি করতে পারবে? তাকে ভাগ করতে পারবে না। তাহলে এটাকে ডাবল করার পরে যা পাবো তাকে কিন্তু এরা ভাগ করতে পারবে। তাহলে একে ডাবল করার পরে পাইছি 2x, তবে 2x কে এরা ভাগ করতে পারবে। এরা ভাগ করতে পারলে পরে এরা ভাগ করতে পারা মানে কার সমান হওয়া? এরা ভাগ করতে পারা মানে 1260 এর সমান হওয়া। ইয়েস, এই জন্য 2x = 1260। এখান থেকে x এর মান বেরোবে, তাহলে 2 গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 2 দিয়ে ভাগ, 6 দুগুণী 12, 30 দুগুণী 60, 630। তাহলে আমাদের যে সংখ্যাটা বের করতে বলছে সেই সংখ্যাটা 630। বুঝছেন কি ব্যাপারটা? ইয়েস, কনসেপ্ট বুঝতে হবে। আমরা এদের লসাগু দিয়ে যে সংখ্যা বের করছি সেই সংখ্যাকে কিন্তু এরা ভাগ করতে পারে, কিন্তু আমাদের কিন্তু সেই সংখ্যাটা চাইনি। আমাদের বলছে যে এমন একটা সংখ্যা বের করেন যাকে ডাবল করার পরে এরা ভাগ করতে পারবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটা বের করতে বলছি সেটা x, তাহলে একে ডাবল করার পরে পাচ্ছি কত? 2x। এই 2x কে এরা ভাগ করতে পারবে। এই দরজা আটকায় নাও, দরজাটা আটকায় দাও। আচ্ছা, তার মানে ধরে নিচ্ছি সেই সংখ্যাটা x যাকে ডাবল করার পরে এরা ভাগ করতে পারবে। তার মানে একে ডাবল করার পরে হবে 2x, তবে 2x কে এরা ভাগ করতে পারবে। হ্যাঁ, তার মানে 2x কে এরা ভাগ করতে পারবে, আবার এটাকেও এরা ভাগ করতে পারবে। তার মানে 2x ও যা বোঝাচ্ছে এটাও তাই বোঝাচ্ছে। বুঝছেন? এই জন্য 2x = 1260। সেখান থেকে সেই সংখ্যাটা x বের করতে হবে। আর যদি মনে করেন যে অপশন টেস্ট করবেন, খুবই সহজ। অপশন টেস্ট করবেন, খুবই সহজ। কি? একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করুন যাকে ডাবল করার পরে এরা ভাগ করতে পারবে। তাহলে আমাদের যে সংখ্যাটা বের করতে বলছে অপশনে সেই সংখ্যাটা দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে ডাবল করব মানে 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে দেখবো যে এগুলো দ্বারা ভাগ যায় কিনা। দেখি। আরে ভাই, লসাগু, এদের লসাগু যেটা বের হয়েছে যে, ওমা কি করলাম এটা, এদের লসাগু যে 1260 বেরোইছে, সেই 1260টা একটা ক্ষুদ্রতম সংখ্যা যাকে এরা ভাগ করতে পারে, কিন্তু সেই ক্ষুদ্রতম সংখ্যাটা চাইনি যাকে এরা ভাগ করতে পারে। এরা যাকে ভাগ করতে পারে সেই ক্ষুদ্রতম সংখ্যা চাইনি, এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা চাইছে যাকে ডাবল করার পরে এরা ভাগ করতে পারবে। তো 1260 কে তো এরা সরাসরি ভাগ করতে পারে। এটা কি উত্তর? না। তাহলে এমন একটা সংখ্যা আমাকে বের করতে হবে যে সংখ্যাকে আমি দ্বিগুণ করব, দ্বিগুণ করার পরে এরা ভাগ করতে পারবে। তো 1260 কে তো এরা এমনিতেই ভাগ করতে পারে। তাহলে আমি ধরে নিচ্ছি সেই সংখ্যাটা x, যে সংখ্যাটাকে বের করতে বলছে। একে ডাবল করার পরে এই 2x যে আসলো না, এই 2x কে এরা ভাগ করতে পারবে। তাহলে মিনিমাম যে সংখ্যাটাকে এরা ভাগ করতে পারে সেটা হচ্ছে 2x, আবার মিনিমাম যে সংখ্যাটাকে এরা ভাগ করতে পারে সেটা হচ্ছে 1260। তবে 2x যা বোঝাচ্ছে 1260 তাই বোঝাচ্ছে, তাই 2x = 1260। বুঝছেন? সেখান থেকে x বের করতে হবে।
আরে ভাইয়া, এটাকে যদি 2 দিয়ে গুণ করেন তাহলে কত আসবে? 2520 আসবে না? 2520 কে ওরা ভাগ করতে পারে, কিন্তু সেটা তো মিনিমাম সেই সংখ্যা না। কিভাবে যে বুঝাবো? কোন একটা সংখ্যা বের করতে বলছে যাকে দ্বিগুণ করার পরে এরা ভাগ করতে পারবে। মিনিমাম একটা সংখ্যা বের করতে বলছে যাকে ডাবল করার পরে এরা ভাগ করতে পারবে। তা 620 তো এমন একটা সংখ্যা যাকে ওরা এমনি ভাগ করতে পারে। তার মানে সেই সংখ্যাটা 620-এর অর্ধেক। 620-এর অর্ধেক, সেই 620-এর অর্ধেক যে সংখ্যাটা তাকে আমরা 2 দিয়ে গুণ করার পরে তো 1260 হয়ে যাবে। তার মানে এরা ভাগ করতে পারবে। বুঝছেন? খুবই সহজ ব্যাপার, কেন যে এরকম করছেন আমি বুঝছি না। এখনো বোঝেন নাই? এই ইমতিয়াজ হোসাইন, আপনারা কি বোঝেন না এখনো? হ্যাঁ, তাহলে অপশন টেস্ট কি? অপশন টেস্ট হচ্ছে এই অপশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে দ্বিগুণ করার পরে দেখবেন যে এগুলো দ্বারা ভাগ যায় কিনা, যেটা দিয়ে যাবে সেটাই উত্তর। তাহলে উনি 196-কে দ্বিগুণ করেন, 2 দিয়ে গুণ করেন, 6 দুগুণী 12, 2 হাতে কত 1, 9 দুগুণ 18, 19, 2 1 2 আর 1 3, 392। এখন দেখেন 392 এগুলো দ্বারা বিভাজ্য কিনা, বিভাজ্য কিনা। তো 12 দিয়ে ভাগ করা টেস্ট করা সহজ, কারণ 12 = 3 গুণ 4। দেখেন 3 দ্বারা বিভাজ্য কিনা। এই যে 2 আর 9 11, 11 3 14, 14 3 দ্বারা বিভাজ্য নয়, মানে এটা 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এটা বাদ। এবার 630-এ আসেন। 630-কে 2 গুণ করেন, কারণ বলছে দ্বিগুণ করার পরে এগুলো দ্বারা ভাগ যাবে, তার মানে এটা বিভাজ্য নয়, দ্বিগুণ করার পরে ভাগ যাবে। তাহলে 630-কে দ্বিগুণ করলে বোঝা যাচ্ছে 6 দুগুণী 1200, 30 দুগুণী 60, মানে 1260। এখন দেখেন 1260 3 দ্বারা বিভাজ্য কিনা। 2 আর 1 3, 3 আর 3, 3 আর 6 9, 9 3 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। এখন এতগুলো দ্বারা টেস্ট করা তো কঠিন, এতগুলো দ্বারা তো টেস্ট করা কঠিন, কারণ এটা 12 দিয়ে মিললে পারে। এখন এগুলো তো সবাই এগুলো কিন্তু সব এগুলো দ্বারা বিভাজ্য। দেখেন এই 1260, 2520 এই সবগুলো কিন্তু এগুলো দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তাই এটা অপশন টেস্ট করাও কঠিন, কারণ একে সবগুলো দ্বারা টেস্ট করে দেখতে হবে যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, এই যে সাদিয়া ইসলাম মিম হচ্ছে ভালো কথা বলছে। তার মানে 1260 হলো ডাবল সংখ্যা, তার অর্ধেক নিতে হবে। হ্যাঁ, 1260-এর অর্ধেক নিতে হবে। হুম, এটা কি এমন কি অঙ্ক আমি বুঝলাম না, এমন কি অঙ্ক আমি এটা বুঝলাম না, যে এই যে এত অঙ্ক বুঝলে, এত জটিল জটিল অঙ্ক বুঝলেন, এই অঙ্কে এসে আটকে গেলেন। আমার নিজেরই খারাপ লাগতেছে এখন, আমার নিজেরই খারাপ লাগতেছে। হুম, বলছে যে এমন একটা সংখ্যা বের করুন, এদিকে তাকান, এমন একটা সংখ্যা, মিনিমাম এমন একটা সংখ্যা বের করেন যে সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করার পর এইগুলো দ্বারা বিভাজ্য হবে। বুঝেন? তাহলে আমি ধরে নিচ্ছি সেই সংখ্যাটা, এই যে হট চিহ্নিত স্থানে সেই সংখ্যা আছে যাকে 2 দিয়ে গুণ করার পর এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তার মানে এগুলো দ্বারা সরাসরি সে বিভাজ্য হবে না, সর্বনিম্ন একটা সংখ্যা যাকে 2 দিয়ে গুণ করার পর এগুলো দ্বারা বিভাজ্য। এখন প্রশ্ন হচ্ছে এগুলো দ্বারা বিভাজ্য হতে হলে মিনিমাম কত হতে হবে আগে সেটা বলেন তো। এইগুলো দ্বারা বিভাজ্য হতে হলে মিনিমাম 1260 হতে হবে, লসাগুর সমান। তার মানে আমাদের যে সংখ্যাটা বের করতে বলছে সেটা 1260 না, সেটা এমন একটা সংখ্যা যাকে 2 দিয়ে গুণ করব, তারপরে এইগুলো দ্বারা বিভাজ্য হবে। আর এইগুলো দ্বারা বিভাজ্য হবে মানে তো 1260 সমান হবে, কারণ 1260 সমান না হলে তো এগুলো দ্বারা বিভাজ্য হবে না। বুঝেন নাই? মিনিমাম 1260 না হলে তো এগুলো দ্বারা বিভাজ্য হবে না। তার মানে আমাদেরকে এমন একটা সংখ্যা বের করতে বলছে যে সংখ্যাকে 2 দিয়ে গুণ করার পরে ডাবল করব, তারপরে এগুলো দ্বারা বিভাজ্য হবে। তাই এগুলো দ্বারা বিভাজ্য হবে মানে 1260 সমান হবে, কারণ এগুলো দ্বারা বিভাজ্য মিনিমাম সংখ্যা যে 1260, তাই আমরা এটা সমান 1260 লিখতেছি। বুঝছেন? আর এই হট চিহ্নিত স্থানটাকে আমরা এক্স বিবেচনা করতেছি, যে সেই মিনিমাম সংখ্যাটা এক্স যাকে 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে এগুলো দ্বারা বিভাজ্য হবে। আর এগুলো দ্বারা বিভাজ্য হবে মানে 1260 সমান হবে,
কারণ 1260 সমান না হলে তো এগুলো দ্বারা বিভাজ্য হয় না। সেখান থেকে আমরা এক্স বের করতে, অতএব এক্স ইকুয়াল টু 1260 ডিভাইডেড বাই 2, তার মানে 630। এখনো কি বোঝেন নাই? এখনো কি বোঝেন নাই? সন্দীপ বিশ্বাস এখনো বোঝেন নাই? এই শরীফুল ইসলাম ভালো কথা বলছে। এমন এক সংখ্যা যাকে ভাগ করা যাবে না কিন্তু তার দ্বিগুণকে ভাগ করা যাবে, রাইট? এমন একটা সংখ্যা বের করতে বলছে যাকে ভাগ করতে পারবে না কিন্তু তার ডাবলকে ভাগ করতে পারবে। ইয়েস, ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, এই যে দেখেন, এই যে বলছে সর্বনিম্ন কোন সংখ্যার 1/3 12, 15, 20, 30 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সর্বনিম্ন কোন সংখ্যার 1/3 এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে আমাকে এমন একটা সংখ্যা বের করতে বলছে যে সংখ্যার 1/3 মানে এই সংখ্যার বললাম সংখ্যাটা এক্স, তাহলে এই সংখ্যার 1/3 মানে x/3। তাহলে এমন একটা সংখ্যা বের করতে বলছে যে সংখ্যাটা এগুলো দ্বারা বিভাজ্য না, ওই সংখ্যার 1/3 হচ্ছে ওইগুলো দ্বারা বিভাজ্য। তাহলে আমি ধরে নিচ্ছি ক্ষুদ্রতম সেই সংখ্যাটা হচ্ছে এক্স। হ্যাঁ, তাহলে এইগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা আগে বের করেন। শোনেন, এমন একটা সংখ্যা বের করুন সর্বনিম্ন কোন সংখ্যার 1/3 এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা প্রথম হচ্ছে এইগুলো দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যাটা বের করি। তাহলে 12, 15, 20, 30 দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এদের লসাগু। তাহলে 12, 15, 20, 30, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 30, তার মানে 30 এদের লসাগু হতে পারে। এখন দেখতে হবে 30-কে 20 ভাগ করতে পারে না, 12 পারে না, তাহলে 30 এর ডাবল 60, 60-কে 12 পারে, 15 পারে, 20 পারে, 30 পারে, মানে 60ই লসাগু। তাহলে লসাগু কি 60। লসাগু হচ্ছে 60। এখন কোশ্চেনে কি বলছে? সর্বনিম্ন কোন সংখ্যার 1/3 এগুলো দ্বারা বিভাজ্য। তাহলে ধরে নিচ্ছি সেই সংখ্যাটা হচ্ছে এক্স। এক্স, যার এক্স এর 1/3 মানে x/3, এটা কি এইগুলো দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 60 দ্বারা বিভাজ্য, তাই মানে 60 এর সমান। তাহলে অতএব x ইকুয়াল টু 60 গুণ 3 মানে 3 60 180। তাহলে সর্বনিম্ন সেই সংখ্যাটা হচ্ছে x যার 1/3 এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তার উত্তর হচ্ছে 180। বুঝছেন কিনা বলেন? বুঝছেন? তাহলে একটা সংখ্যা সর্বনিম্ন একটা সংখ্যা বের করতে বলছে যার 1/3 ওইগুলো দ্বারা বিভাজ্য, যার মিনিমাম ওই সংখ্যার 1/3 ওইগুলো দ্বারা। তো সেই মিনিমাম সংখ্যাটা কত? 180। ওকে, এবার দেখেন নেক্সট। আচ্ছা, এবার আমরা চলে যাব গসাগু। লসাগু শেষ, লসাগু আপাতত ক্লোজড, আপাতত না ক্লোজড, লসাগু ক্লোজড। হ্যাঁ, লসাগু শেষ। এবার আমরা শুরু সলভ করছি গসাগু। গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, এবার হচ্ছে গসাগু। দেখেন গসাগু কি? গসাগু হচ্ছে সর্বোচ্চ সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে, আচ্ছা ধরেন 6, 12, 18, 36, 24, 36 এদের গসাগু। এদের গসাগু ইজ ইকুয়াল টু কত? মনে রাখবেন কতগুলো সংখ্যার গসাগু হচ্ছে সর্বোচ্চ সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে এদের সবাইকে ভাগ করা যাবে। মনোযোগ দেন, কতগুলো সংখ্যার গসাগু হচ্ছে সর্বোচ্চ সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে এদের সবাইকে ভাগ করা যাবে।
হ্যাঁ, তাহলে এদের গসাগু কত? 6। এদের গসাগু হচ্ছে 6। মনোযোগ দেন, গসাগু কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। হ্যাঁ, তাহলে কতগুলো সংখ্যার গসাগু হচ্ছে সর্বোচ্চ সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে এদের সবাইকে ভাগ করা যাবে, এর চেয়ে বড় সংখ্যা নাই যা এদের সবাইকে ভাগ করতে পারে। তাহলে এদের গসাগু কত? 6। ক্লিয়ার? কতগুলো সংখ্যার গসাগু হচ্ছে সর্বোচ্চ সেই সংখ্যা যে সংখ্যা এদের সবাইকে ভাগ করতে পারে। এই কনসেপ্ট বুঝলেই হবে। তাহলে গসাগু মানে, গসাগু বের করা মানে এমন একটা সংখ্যা বের করা যা ওই উক্ত সংখ্যাগুলো সবাইকে ভাগ করতে পারে, এবং ওইটাই সবচেয়ে বড়, এর চেয়ে বড় সংখ্যা নয়। এই জন্য এই সব কোশ্চেনের শুরুতে, গসাগু রিলেটেড কোশ্চেনের শুরুতে বৃহত্তম কোন সংখ্যা, কোন বৃহত্তম সংখ্যা, এই যে কথাটা দিয়েই শুরু থাকে, বুঝছেন? এই জন্য সবচেয়ে বড় সংখ্যাটা দিয়েই শুরু থাকে, মানে বৃহত্তম কথাটা উল্লেখ থাকে। দেখেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93 এবং 183 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না? কোনো ভাগশেষ থাকবে না মানে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে একটু তাকান, তার মানে আপনাকে এমন একটা সংখ্যা বের করতে বলছে, দেখেন এদিকে তাকান, এমন একটা সংখ্যা বের করতে বলছে যে সংখ্যা দিয়ে আপনি 57 কে ভাগ করতে পারবেন, যে সংখ্যা দিয়ে আপনি 93 কে ভাগ করতে পারবেন, যে সংখ্যাকে আপনি 183 দিয়ে ভাগ করতে, যে সংখ্যা দিয়ে 183 কে ভাগ করতে পারবেন। তার মানে আমাকে যে সংখ্যাটা বের করতে বলছে সেই সংখ্যাটা হচ্ছে এমন একটা সংখ্যা যা দিয়ে 57 কে ভাগ করা যাবে, 93 কে ভাগ করা যাবে, 183 কে ভাগ করা যাবে, এবং সর্বোচ্চ সেই সংখ্যাটা বলছে যে, তার মানে ম্যাক্সিমাম এমন একটা সংখ্যা বের করতে বলছে। দেখেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, তার মানে এমন একটা সংখ্যা বের করতে বলছে বৃহত্তম সংখ্যা যা দিয়ে 3 জনকেই ভাগ করা যাবে। তাহলে যা দিয়ে এদের সবাইকে ভাগ করা যায় সেই সংখ্যা এদের গসাগু। ইয়েস, তাই এদের গসাগু বের করতে হবে। বুঝতে হবে যে গসাগু কেন বের করতেছে, এমনিতে না। বৃহত্তম বলছে, অনেকে বলে বৃহত্তম বলছে তাই গসাগু। কেন ভাই, হোয়াট ইজ দিস? এমন একটা সংখ্যা বের করতে হবে যা 57 কে ভাগ করতে পারে, 93 কে ভাগ করতে পারে, 183 কে ভাগ করতে পারে। তো যা দিয়ে ভাগ করা হয় সে কি? গুণনীয়ক। মনোযোগ দেন, যা দিয়ে ভাগ করা হয় সে হচ্ছে গুণনীয়ক। বোঝেন, কনসেপ্ট বোঝেন। যা দিয়ে ভাগ করা হয় সে গুণনীয়ক। আর অপশন টেস্ট করা যাবে, কোনো সমস্যা নাই তো, অপশন টেস্ট করা যাবে, কিন্তু আগে কনসেপ্ট বুঝতে হবে না। ইয়েস, গুণনীয়ক। তার মানে আমাকে এমন একটা সংখ্যা বের করতে বলছে যা দিয়ে এদের সবাইকে ভাগ করতে পারবো। তাহলে যা দিয়ে ভাগ করা হয় সে গুণনীয়ক, তার মানে যে সংখ্যাটা বের করবো সেই সংখ্যাটা 57 গুণনীয়ক হবে। সেই সংখ্যা দিয়ে যেহেতু 93 কে ভাগ করবো, তাহলে সেই সংখ্যাটা 93 গুণনীয়ক হবে। সেই সংখ্যা দিয়ে যদি 183 কে ভাগ করবো, সেই সংখ্যাটা 183 গুণনীয়ক হবে। তার মানে সেই সংখ্যাটা এদের সবার গুণনীয়ক, মানে সাধারণ গুণনীয়ক। যেহেতু বলছে সবচেয়ে বড় সংখ্যা, তাই বৃহত্তম সাধারণ গুণনীয়ক বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সংক্ষেপে গসাগু। এখন 57, 93, 83 এর গসাগু তো দেখেন, 57, 93, 183। তো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে বলছি, 2 দিয়ে তো যাবে না যেহেতু বিজোড় সংখ্যা। সবাইকেই ভাগ করা যায়, যেহেতু আমরা গসাগু বের করতেছি। দেখেন, গসাগু বের করার সময় কি করতে হবে? সবাইকেই ভাগ করা যায় এরকম সংখ্যাগুলো দিয়ে শুধু ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে গেল না, 3 দিয়ে টেস্ট করতে হবে। 3 দ্বারা দেখেন সবাই যায় কিনা, অঙ্কগুলোর সমষ্টি দেখেন। 5 আর 7 12, ইয়েস যায়। 9 আর 3 12 যায়। 8 আর 3 11, 1 12 যায়। তার মানে সবাইকে 3 দ্বারা ভাগ করা যায়, তাই 3 দিয়ে ভাগ করেন। 3 19 57, 3 31 93, 3 6 18, 3 1 3 61। আর কিন্তু এদেরকে ভাগ করা যাবে না, সবাইকেই ভাগ করতে পারে এরকম আর কোনো সংখ্যা নাই। সুতরাং এই 3 এদের গসাগু। তবে 3 যেহেতু এদের গসাগু, তবে 3 হচ্ছে সর্বোচ্চ সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে এদের সবাইকে ভাগ করা যায়। আর অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট কি বলছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এদের সবাইকে ভাগ করা যাবে। তাহলে অপশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের মধ্যে কোন সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করা যায়। তা আমি দেখতে পাচ্ছি 5 দিয়ে যাবে না, কারণ 5 দিয়ে ভাগ করতে লাস্টে 0 থাকতে হবে, 5 থাকতে হবে বাদ। 9 দিয়ে ভাগ করতে হলে অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখেন 7 5 12, 12 কি 9 দ্বারা বিভাজ্য? না, তার 9 বাদ। এখন 7 8 56, দেখেন 7 8 56, 57 তো হয় না, এটা বাদ। একমাত্র 3 আছে, শেষ। অপশন টেস্টে শেষ হয়ে গেছে, তাই না? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, মনোযোগ দিন, এই যে টাইপের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক সংখ্যা যদি ফ্যাক্টরিজ করে কমন নেই, হবে না কেন? ফ্যাক্টর করা আরো কঠিন ভাই। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 আর 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 ভাগশেষ থাকবে? দেখেন, এর আগে বলছিল কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করা যাবে, তাই না? আর এবার বলতেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এইজন আর এইজনকে ভাগ করলে 6 অবশিষ্ট থাকবে। আচ্ছা, আপনি আমাকে বলেন, কোন একটা সংখ্যা দিয়ে যদি 102 কে ভাগ করার পর যদি 6 অবশিষ্ট থাকে, তার মানে কি 102 এর মধ্যে 6 বেশি ছিল বলেই তো 6 অবশিষ্ট থাকবে। তাহলে আমি যদি বলি এই 102 থেকে 6 বিয়োগ করার পরে যে সংখ্যাটা পাইলাম সেই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ইয়েস, 102 কে ভাগ করে যদি 6 ভাগশেষ থাকে,
তাহলে 102 থেকে 6 বিয়োগ করে দেন, বিয়োগ করার পর যে সংখ্যা পাচ্ছেন সেই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। কেন? কারণ 6 যে অবশিষ্ট থাকতো সেটা তো আমি বাদ দিয়ে দিচ্ছি। ইয়েস, তাহলে যখন আপনাকে বলবে যে কোনো একটা বৃহত্তম সংখ্যা দিয়ে কতগুলো সংখ্যাকে ভাগ করার পরে কিছু একটা অবশিষ্ট থাকবে, তখন আপনার কাজ হচ্ছে এই ভাগশেষটা এই প্রত্যেকটা থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে 102 থেকে দেখেন, 102 থেকে 6 বিয়োগ করলে থাকে 96, 186 থেকে 6 বিয়োগ করলে থাকলে 180। তার মানে হচ্ছে 102 কোন একটা বৃহত্তম সংখ্যা দিয়ে 102 আর 186 কে ভাগ করলে 6 ভাগশেষ থাকা যা বোঝায়, ওই বৃহত্তম সংখ্যা দিয়ে 96 আর 180 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, একই কথা বোঝায়। ইয়েস, 102 কে ভাগ করলে যদি 6 ভাগশেষ থাকে তাহলে 96 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না ওই সংখ্যা দিয়ে। যে সংখ্যা দিয়ে 186 কে ভাগ করলে 6 ভাগশেষ থাকে, ওই সংখ্যা দিয়ে 180 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে হলো কোন একটা সংখ্যা দিয়ে 102 আর 186 কে ভাগ করলে 6 ভাগশেষ করে থাকে, সেটা বের করাচ্ছে 96 এবং 180 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাটা বের করা সহজ। ইয়েস, তার মানে আমরা 102 এবং 186 কে ভাগ করলে 6 অবশিষ্ট থাকে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা বের করবো না, আমরা বের করবো 96 আর 180 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ঘটনা ঘটে। আমার কথা কি বুঝছেন? তার মানে 102 কে ভাগ করলে 6 ভাগশেষ থাকা যা বোঝায়, 96 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, একই বিষয়। তার মানে ওই সংখ্যা দিয়ে 102 কে ভাগ করলে 6 ভাগশেষ থাকবে, কিন্তু ওই সংখ্যা দিয়ে যদি আমি 96 কে ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না। ইয়েস, ওই সংখ্যা দিয়ে যদি 186 কে ভাগ করি 6 ভাগশেষ থাকবে, কিন্তু ওই সংখ্যা দিয়ে যদি 180 কে ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না, কারণ ওই 6 গুলো বাদ দিয়ে দিছি। তার মানে আমরা এমন একটা সংখ্যা বের করতে চাচ্ছি, বৃহত্তম সেই সংখ্যাটি কি হবে জানেন? বৃহত্তম সেই সংখ্যাটি 96 কে ভাগ করতে পারবে, 180 কেও ভাগ করতে পারবে। তাহলে বৃহত্তম সেই সংখ্যা দ্বারা 96 এবং 180 কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 180 আর 96 দুজনকেই ভাগ করতে পারে যে সংখ্যা, সেই সংখ্যা কি এদের গসাগু? ইয়েস, তাই এই 96 আর 180 এর গসাগু বের করতে হবে। অর্থাৎ এই টাইপের কোশ্চেন আসলে এই সংখ্যাগুলো থেকে ভাগশেষ বিয়োগ করে যে সংখ্যাগুলো থাকবে তাদের গসাগু নির্ণয় করতে হবে। তো 96 আর 180 এর গসাগু বের করেন। 2 দ্বারা ভাগ করেন 48, 90। এবার 2 দ্বারা ভাগ করেন 24, এটা হচ্ছে 45। এবার 2 দিয়ে জানা, তাহলে 3 দিয়ে করেন। 3 দিয়ে করলে 3 আসছে 24, 3 15 45। এখন দুইজনকে ভাগ করা যায় এরকম আর কোনো কিছু নাই, দুইজনকে ভাগ করা যায় এরকম আর কিছু যেহেতু নাই, তাহলে গসাগু কিভাবে পায়? সবাইকে ভাগ করতে পারে যারা, তাদেরকে নিয়ে গসাগু বের করতে হয়। তাহলে 2, এই 2 আর এই 3 এরা সবাইকে ভাগ করতে পারছে, 2 দুগুণে 4, 3 4 12। তাহলে অতএব গসাগু কত? গসাগু হচ্ছে 12। তাহলে 12 হচ্ছে সর্বোচ্চ সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে 102 এবং 186 কে ভাগ করলে 6 অবশিষ্ট থাকবে, অথবা 96 এবং 180 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। আপনারা কি বুঝছেন? আরে ভাই, 102 কে ভাগ করলে 6 অবশিষ্ট থাকা যা বোঝায়, 96 কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না, সেই একই জিনিস বোঝায়, তাই না? তাহলে মানে 102 কে ভাগ করলে 6 অবশিষ্ট থাকবে, এই সংখ্যা বের করার চেয়ে 96 কে ভাগ করলে কোনো, এই যে এদেরকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, এই সংখ্যাটা বের করা সহজ। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে কি করবেন বলেন তো? কোশ্চেন আসলে এইগুলা থেকে এই ভাগশেষ বাদ দিয়ে তাদের গসাগু বের করবেন। অপশন টেস্ট করতে পারেন, সমস্যা নাই, অপশন টেস্ট করেন। যেহেতু বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 আর 186 কে ভাগ করলে 6 অবশিষ্ট থাকবে, তার মানে 102 থেকে 6 বাদ দিলে থাকে, এই যে 102 থেকে ওই 6 বাদ দিলে থাকে 96, হ্যাঁ 186 থেকে 6 বাদ দিলে থাকে 180। তার মানে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 আর 186 কে ভাগ করলে 6 অবশিষ্ট থাকবে সেটা না বের করে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 96 এবং 180 বিভাজ্য সেটা বের করলেই হবে। তার মানে 96 এবং 180 কে ভাগ করতে পারে এদের মধ্যে যে সংখ্যা, সেটা আমাদের উত্তর। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে এখন যেহেতু বলছে কোন বৃহত্তম সংখ্যা, বুঝছেন? তাহলে 12 দিয়ে আগে টেস্ট না করে আগে করবেন 22 দিয়ে, কারণ বৃহত্তম সংখ্যাটা চাইছে, বুঝছেন? তাহলে 22 কে আবার লেখা যায় 11 গুণ 2, 11 গুণ 2, তাহলে যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য এবং 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা কি বিভাজ্য? 96 না, বাদ। এবার 16 দিয়ে টেস্ট করতে হবে, কারণ 16 দিয়ে 6 16তে 96, 180 কি 16 দিয়ে যায়? 180 কি 16 দিয়ে যায়? দেখেন তো কাটাকাটি, 16 কে 16 থাকলো 2, 2 এর পর 20 যায় না, তাহলে 16 বাদ। এবার 15 দিয়ে টেস্ট করতে হবে, 15 মানে 3 গুণ 5, যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য এবং 5 দ্বারা বিভাজ্য, তো 5 দ্বারা বিভাজ্য হতে হলে লাস্টে 0 বা 5 থাকতে হবে, এখানে 0 আছে কিন্তু এখানে 5 নাই, তার মানে যাবে না, তাহলে 12। এখন অনেকে বলবেন যে ভাই 12 দিয়ে টেস্ট না করে আপনি কেন 22 দিয়ে টেস্ট করলেন? কারণ কোশ্চেনে বলছিল কোন বৃহত্তম সংখ্যা দিয়ে
তাহলে এদের মধ্যে সবচেয়ে বড়টা দিয়ে আগে টেস্ট করতে হবে, ওই বড়টা না পারলে তার নিচেরটা, সেটা না পারলে তার নিচেরটা, তারপরে 12। হ্যাঁ, বুঝতে হবে ভাইয়া। এখানে বলছে দেখা গেল 12 দিয়েও যায়, 12-র চেয়ে বড় একটা সংখ্যা আছে সেটা দিয়েও যায়, তখন কি করবেন? আপনি 12 দিয়ে টেস্ট করে মিলে গেছে, মারিয়ে দিয়ে চলে আসছেন, দেখা গেল অপশনে 12-র চেয়েও বড় একটা সংখ্যা ছিল, তখন কি করবেন? বুঝছেন কি আমার কথাটা? কি বুঝছেন যে কেন আমি 22 থেকে অপশন টেস্ট শুরু করছিলাম? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। এই যে হায়দার আলী ভাইয়া, এই কাজটা করবেন না যে ভাই ওই এগুলা দিয়ে ভাগ করে দেখবো যে 6 অবশিষ্ট থাকে কিনা। এটা তো কঠিন ভাই, ভাগশেষ রাখার তো, ভাগশেষ বের করা তো কঠিন। তাহলে আমি এইগুলো থেকে এই ভাগশেষটা বাদ দেওয়ার পরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা তো সরাসরি বিভাজ্য হবে, তো সেইগুলো তাহলে এইগুলো থেকে এই 6 বাদ দিয়ে তারপরে ভাগ করে দেখাটা সহজ না? হায়দার আলী ভাইয়াকে বুঝছেন? আর আমার এই কথাটা কি বুঝছেন যে কেন আমি 22 দিয়ে শুরু করলাম? এই কথাটা কি বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। যে 12 দিয়ে টেস্ট করলেন না কেন ভাই? আগে 22 দিয়ে কেন টেস্ট করেন? কারণ কোশ্চেনে বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, তার মানে সবচেয়ে বড় সংখ্যাটা আমাদের উত্তর হবে। এখন বলবেন যে ভাই এদের মধ্যে সবচেয়ে বড় 22, তো দেখা গেল 12ও পারে 22ও পারে, সেক্ষেত্রে কি একটা সমস্যা না? এই জন্য 22 দিয়ে টেস্ট করছি। 22 পারলো না, তাহলে 22-এর নিচেরটা 16, 16 পারলো না, 16-এর নিচেরটা 15, 15 যখন পারলো না 12 উত্তর। নেক্সট। আচ্ছা, এই যে দেখেন সবচেয়ে বেশি বার আসা কোশ্চেন, গসাগু থেকে সবচেয়ে বেশি বার আসা প্রশ্ন, বুঝছেন? গসাগু থেকে সবচেয়ে বেশি বার আসা প্রশ্ন কি বলছে দেখেন। সর্বোচ্চ কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? বুঝেন, সর্বোচ্চ কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তার মানে কি জানেন? মানে হলো আপনি আপনার কাছে 125টা কলা আছে, কমলা লেবু অরেঞ্জ, আর ব্যানানা আছে কত? ব্যানানা আছে 145টা। আপনি কি করবেন? এই 125টা কমলা লেবু আপনি কিছু বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিবেন, আবার এই কলাগুলো আপনি সমান ভাগে ভাগ করে দিবেন। তাহলে 125টা কমলা লেবু যদি আপনি সমান ভাগে ভাগ করে দিতে চান কিছু বালকের মধ্যে, আপনি কি জানেন বালকের সংখ্যা এই বালকের সংখ্যা দিয়ে যদি 125কে ভাগ না করা যায়, তাহলে এই 125টা কমলা লেবু ওই বালকগুলোর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবেন না। মনে করেন আপনার কাছে 27টা কলা আছে, 27টা অরেঞ্জ আছে, আপনি এই 27টা অরেঞ্জ জীবনেও 6 জন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবেন না। সমান ভাগে মানে কাটাকাটি করা যাবে না, মানে কমলা লেবু এগুলো না কেটে কে বলবেন যে ভাই যেটা বাঁচে থাকবে ওটা। অনেকে বলবে যে ভাই যে কলাটা বাইসে থাকবে ওটা কেটে কেটে সবাইকে টুকটুক করে দেবো, এই কাজ করা যাবে না। মানে এমন ভাবে দিতে হবে যেন কোনো ফল কাটাকাটি না লাগে, এরকমই অঙ্ক। এই গসাগুর যে অঙ্কগুলো আসবে ফল রিলেটেড, কোনো অঙ্কে কমলা লেবু বলেন যাই বলেন এগুলো কাটাকাটির কোনোই নাই, গোটা গোটা দিতে হবে সব। হ্যাঁ, তাহলে 27টা কমলা লেবু আপনি 6 জনের মধ্যে কেমনে দিবেন? কারণ 6 দিয়ে তো 27কে ভাগ করতে পারেন না। 6 দিয়ে 4 6 24, তাহলে প্রত্যেককে 4টা করে দিতে পারবেন, কিন্তু 3টা কমলা লেবু থেকে যাবে। তার মানে সোজা কথা, কিছু সংখ্যক ফল বলেন, কিছু সংখ্যক কলম বলেন, কিছু সংখ্যক মার্বেল বলেন, কিছু সংখ্যক আম বলেন, যাই বলেন, মানে যে কোনো কিছু সংখ্যক যে কোনো কিছু যদি কোনো সংখ্যক বালক বলেন মানুষের মধ্যে ভাগ করে দিতে চান, তাহলে অবশ্যই ওই ফলের সংখ্যাটা এই বালকের সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে, নাহলে হবে না, নাহলে সমান ভাগে ভাগ করে দিতে পারবেন না আপনি। কারণ 27কে 6 দিয়ে ভাগ করলেন, প্রত্যেকে 4টা করে পেল, আর 3টা থেকে গেল, এই 3টা তো এখন আপনি 4 জনের মধ্যে সমান ভাগ করে দিতে পারবেন না কাটা ছাড়া। তার মানে সোজা কথা, আপনি 125টা কমলা লেবু কিছু সংখ্যক বালকের মধ্যে তখনই সমান ভাগে ভাগ করে দিতে পারবেন যখন এই বালকের সংখ্যা দিয়ে এই কমলা লেবুর সংখ্যাটা ভাগ যাবে। ইয়েস, তার মানে বালকের সংখ্যা এমন হবে যেন এই কমলা লেবুর সংখ্যাকে ভাগ করতে পারে, তাহলে এইগুলা সমান ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। বালকের সংখ্যা এমন হবে যেন এই কলার সংখ্যা 145 না। ইয়েস, তার মানে এই কলার সংখ্যা যে 145, এই 145কে যদি বালকের সংখ্যা দিয়ে ভাগ না করা যায়, তাহলে কলাও সমান ভাগে ভাগ হবে না। তার মানে সোজা কথা, বালকের সংখ্যা এমন হবে যা দিয়ে এই কমলা লেবুর সংখ্যাকে ভাগ করা যাবে, আবার যা দিয়ে এই কলার সংখ্যাকেও ভাগ করা যাবে। ইয়েস, তার মানে বালকের সংখ্যা এমন হবে যা দিয়ে 125 বিভাজ্য, 145 বিভাজ্য। তাহলে 125 এবং 145 দুইজনকেই ভাগ করতে পারে যে সংখ্যা, সেই সংখ্যা কি? সেই সংখ্যা তো এদের গসাগু। ইয়েস,
আর অঙ্কে বলে দিয়েছে সর্বোচ্চ কতজন, তার মানে এদের দুইজনকে বালকের সংখ্যা সর্বোচ্চ এমন একটা সংখ্যা নিতে হবে যা এদের দুইজনকে ভাগ করতে পারে। তাহলে সর্বোচ্চ যে সংখ্যা এদের দুইজনকে ভাগ করতে পারে সে সংখ্যা তো এদের গসাগু, ইয়েস, তাই এদের গসাগু বের করতে হবে। তার মানে 125 আর 145 গসাগু, তাহলে 125 145 গসাগু, গসাগু দুইজনকে কত দিয়ে ভাগ করা যায়? 5 দিয়ে। 5 25 125, 5 দুগুণী 10, 4, 5 9 45, 5 9 45, 5 দুগুণী 10, 4 5। তাহলে এখন কি দুইজনকে ভাগ করতে পারে এরকম কোনো সংখ্যা আছে? নাই। তার মানে আর কিন্তু যায় না। এই যে 5 সর্বোচ্চ, এদের সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক কত? 5। তার মানে সর্বোচ্চ 5 জন বালকের মধ্যে এগুলো ভাগ করে দেওয়া যাবে। অঙ্ক বুঝে পড়তে হবে যে কেন আমি এগুলো করতেছি। হ্যাঁ, গসাগু কেন করতেছি, এটা যদি না বোঝেন, আমি আবার বলছি, গসাগু কেন করতেছি এটা বুঝতে হবে যে আমি এই অঙ্কে গসাগু কেন করতেছি। কোথাও তো বলা নাই, বুঝতে হবে যে এমন একটা মানে বালকের সংখ্যা এমন হবে যা দিয়ে এই 125 বিভাজ্য, 145 বিভাজ্য। তাহলে এদের দুইজনকেই ভাগ করতে পারে যে সংখ্যা, সেই সংখ্যা হলো এদের গসাগু। তার মানে বালকের সংখ্যাটা অবশ্যই এদের গসাগুর সমান হবে। ক্লিয়ার? নেক্সট দেখেন, কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে বা না কেটে 125টি 115টি কমলা এবং 135টি কলা ভাগ করে দেওয়া যাবে? তাহলে কি বলছি, শিশুর সংখ্যা এমন হবে, শিশুর সংখ্যা এমন হবে, হ্যাঁ, যা 115কে ভাগ করতে পারবে, না হলে 115টা ফল ভাগ করে দেওয়া যাবে না, সমান ভাগ হবে না ভাই। এই যে না কেটে বা না ভেঙে, শিশুর সংখ্যা এমন হবে যা 135কেও ভাগ করতে পারে, তাহলে ওই 135টা কলাও সমান ভাগে ভাগ করা যাবে, তাছাড়া যাবে না। তার মানে শিশুর সংখ্যা এমন হবে যা একে ভাগ করতে পারে, একে ভাগ করতে পারে, তার মানে শিশুর সংখ্যা হচ্ছে এদের দুজনকেই ভাগ করতে পারে এরকম একটা সংখ্যা। তো এদের দুজনকেই যে ভাগ করতে পারে এরকম সবচেয়ে বড় সংখ্যা কি? এদের গসাগু। তাহলে 115 আর 135 এদের গসাগু কত? 5 দিয়ে ভাগ করা যায়, দেখাই বোঝা যাচ্ছে, লাস্টে 5 আছে। 5 দুগুণী 10, 3 5 15, 5 দুগুণী 10, 5 7 35 না? 5 25 125, ঠিক আছে। তাহলে এই 23 আর 27 এদের দুজনকে ভাগ করতে পারে এরকম আর কোনো সংখ্যা নাই, সুতরাং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 5। ইয়েস, তার মানে এদের গসাগু 5, তার মানে 5 জন বালকের মধ্যে সর্বোচ্চ এটা করে দেওয়া যাবে। অপশন টেস্ট করলে 25-এর বিভাজ্যতায় নীতি করলে তো 5 গুণ 5 হয়। এই তো বিভাজ্যতার নীতি পড়েন নাই ভালো করে। সাদিয়া ইসলাম মিম তাহলে বিভাজ্যতার নীতি ঠিক মতো পড়ে নাই। আমি কি বলছিলাম 25কে লিখবো 5 গুণ 5? বলেন, বলছিলাম কখনো? যে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবো তারা সহমৌলিক হবে না? 25-এর বিভাজ্যতার নীতি আলাদা, পড়তে হবে। 25-এর বিভাজ্যতার নীতি আলাদা, এটার জন্য কোনো শর্টকাট নাই, এর জন্য আলাদা নীতি। লাস্টে কত থাকতে হবে? লাস্টে 25 থাকতে হবে অথবা 00 থাকতে হবে, না একটা জিরো থাকলে হবে না। যাক, 25-এর লাস্ট 25 দ্বারা বিভাজ্যতার নীতিতে লাস্টে কত থাকতেছে? 25 থাকতে পারে 50, 25 50 75, 4 25 100। ইয়েস, 25 দ্বারা ভাগ দিতে হলে কোন সংখ্যার লাস্টের 2 ডিজিট হয় 25 হতে হবে, না হলে 50 হতে হবে, না হলে 75 হতে হবে, না হলে 00 হতে হবে। হ্যাঁ, মেবি আমি জাস্ট আমার আইডিয়া থেকে বললাম। নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 65কে ভাগ করলে যথাক্রমে 3 4 5 ভাগশেষ থাকবে? বলেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একে কোন একটা সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব, এটাকে ভাগ করব, এটাকে ভাগ করব, কোন একটা সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, ওই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, ওই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। আরে ভাইয়া, কোন একটা সংখ্যা দিয়ে 27কে ভাগ করলে যদি 3 ভাগশেষ থাকে, তাহলে 27 থেকে 3 ভাগশেষ বাদ দেন না, তাহলে 27 - 3 কত? 24। তার মানে ওই সংখ্যা দিয়ে 24কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, ব্যাপারটা তাই না? 40কে ভাগ করলে যদি 4 ভাগশেষ থাকে, তাহলে 40 থেকে 4 বাদ দেন, তাহলে 36, অর্থাৎ 36কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 65কে ভাগ করলে যদি 5 ভাগশেষ থাকে, তাহলে 65 থেকে 5 বাদ দেন, তার মানে 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে ওই বৃহত্তম সংখ্যা দিয়ে এইগুলোকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, ব্যাপারটাই। তার মানে ওই বৃহত্তম সংখ্যা দিয়ে 27 40 এবং 65কে ভাগ করলে যদি এগুলো ভাগশেষ থাকে, এর দ্বারা যা বোঝায় ওই বৃহত্তম সংখ্যা দিয়ে এইগুলোকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, একই জিনিস বোঝায়। তার মানে এইগুলোকে ভাগ করে ওরকম ভাগশেষ বানানোর চেয়ে এইগুলোকে ভাগ করে দেখতে হবে, মানে এইগুলোকে ভাগ করতে পারে এরকম সংখ্যাটা বের করতে হবে। তার মানে এমন একটা সংখ্যা আমরা বের করব যে সংখ্যা 24 36 এবং 60 এদের তিনজনকে ভাগ করতে পারে, এরকম সবচেয়ে বড় সংখ্যা বের করব। তাহলে যে সংখ্যা এদের সবাইকে ভাগ করতে পারে সে কি? এদের গসাগু। তাই এদের গসাগু বের করতে হবে ভাই। অথবা আপনি এখন অপশন টেস্ট করেন না ভাই, ওই বৃহত্তম সংখ্যাটা তো অপশনে দেওয়া আছে না? নাই। এবার দেখতে হবে এই অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটা এদের সবাইকে ভাগ করতে পারে।
তো 16 দিয়ে তো 24 যায় না বাদ, 14 দিয়ে 24 যায় না বাদ, 12 দিয়ে 24 যায়, 36 যায়, 60 যায়। হ্যাঁ এটাই। 10 দিয়ে তো যাবে না, 10 দিয়ে টেস্টই করবো না, 12 পেয়ে গেছি, তাহলে উত্তর 12। উত্তর 12। আর কনসেপ্ট কি, এদের গসাগু বের করেন ভাই, কনসেপ্ট বোঝেন। হ্যাঁ তাহলে আমি দেখতে পাচ্ছি 4 দিয়ে যায়, 4 দিয়ে এটা যাবে হচ্ছে 4, 6, 24, সবাইকেই ভাগ করা যাবে। গসাগু বের করার সময় কিন্তু সবাইকেই ভাগ করা যায়, এরকম গুলাই নিতে হবে। হ্যাঁ 4, 9, 36, 4, 15, 60। এবার 3 দিয়ে যায়, 3 দিয়ে সবাইকে যায়, সবাইকে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15। এখন সবাইকেই ভাগ করা যায় এরকম আর কিছু নাই। সুতরাং সবাইকেই ভাগ করতে পারছে যে সংখ্যাগুলো, শুধু সে তাদেরকে নিলেই গসাগু হয়ে যাবে। এই 4ও পারছে, 3ও পারছে, এদেরকে গুণ করেন, 3 4 12। ওকে নেক্সট। দেখেন কোশ্চেনে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 এবং 463-কে ভাগ করলে যথাক্রমে 5 ও 7 ভাগশেষ থাকবে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, এটাকে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। তাহলে এটাকে ভাগ করলে যদি 5 ভাগশেষ থাকে, তাহলে 365 থেকে 5 বাদ দেন, আগে যা ভাগশেষ থাকবে সেটা বাদ দিয়ে দেন। তার মানে 360-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 365-কে ভাগ করে যদি 5 ভাগশেষ থাকা বোঝায়, তাহলে 360-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ওই বৃহত্তম সংখ্যা দিয়ে 360-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 463 থাকে, ওই বৃহত্তম সংখ্যা দিয়ে 463-কে ভাগ করলে 7 ভাগশেষ থাকে, তাহলে 463 থেকে 7 বাদ দেন। 63 থেকে 7 বাদ দিলে 456। তার মানে 456-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে সেই বৃহত্তম সংখ্যা দিয়ে আমি 360 এবং 456-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাই না? তার মানে আমরা এমন একটা সংখ্যা বের করতে চাচ্ছি যা দিয়ে 360 এবং 456-কে ভাগ করা যাবে। তার মানে 360 আর 456 এদের দুজনকে ভাগ করা যাবে, এরকম একটা সংখ্যা বের করতে হবে। তাই এদের দুজনকেই ভাগ করতে পারে এরকম সবচেয়ে বড় সংখ্যাকে, এদের গসাগু, তাই এদের গসাগু বের করতে হবে। 2 দিয়ে ভাগ করেন, 180। হ্যাঁ 2 দুগুণি 4, 2 দুগুণি 4, 8 দুগুণি 16, আবার 2 দিয়ে ভাগ করেন, তাই না? 90, 10, 100, 114, 2, 11 দুগুণি 22, 4 দুগুণি 8, আবার 2 দিয়ে ভাগ করেন, 45 দুগুণি 90, 57 দুগুণি হচ্ছে 114। এবার 2 দিয়ে যায় না, কিন্তু 3 দিয়ে যায়। দেখেন 5 আর 7 12, এই দেখেন বিভাজ্যতা নীতি টেস্ট করবেন যে আসলে 3 দিয়ে যায় কিনা। 5 আর 7 12, ইয়েস, 4 আর 5 9, 3 দিয়ে যায়। 3 15 45, 3 19 57। আর যে বিভাজ্যতার নীতি জানে না সে মনে করি 57, এটা মানে কোনো কিছু দিয়ে ভাগ যায় না, তার মাথায় এটা আসবে। এখন এখানে দুইজনকেই ভাগ করা যায় এরকম আর কিছু নাই। দুইজনকেই ভাগ করতে পারছে, এটাও পারছে, এটাও পারছে, এটাও পারছে, এটাও পারছে, তাহলে এইগুলা গুণ করলে গসাগু চলে আসবে। 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 3 8 24, তাদের গসাগু 24। তার মানে সর্বোচ্চ সেই সংখ্যাটা হচ্ছে 24, যা দিয়ে এদের দুজনকে ভাগ করা যাবে। মানে যা দিয়ে একে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, এটাকে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে নেক্সট। কোন বিক্রেতাকে 3.25 টাকা, 4.75 টাকা এবং 11.5 টাকা একই ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রা প্রয়োজন? বুঝেন কোশ্চেন কি? এরপরে কি ম্যাথ আছে? আসলে কি কোন ম্যাথ বাকি আছে বুঝছেন? Find the greatest possible length which can be measured exactly. আচ্ছা কোনো সমস্যা নেই। আচ্ছা, কোন বিক্রেতাকে 3.25 টাকা, 4.75 টাকা এবং 11.5 টাকা একই ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করা হলে হ্যাঁ সবচেয়ে বড় কত পয়সার মুদ্রা প্রয়োজন? আচ্ছা, তার মানে আপনি 3.25 টাকা পয়সার হিসাব জানেন কি না? পয়সা তো এখন চলে না। 4.75 টাকা আর 11.5 টাকা, এই মানে সেম একই ধরনের মুদ্রা দিয়ে এই সবগুলো পরিশোধ করবেন। তাহলে সর্বোচ্চ কত পয়সার মুদ্রা দিয়ে এই সবগুলো মানে একই ধরেন আপনি এই দেনাগুলো পরিশোধ করবেন সবগুলো 50 পয়সার মুদ্রা দিয়ে, অন্য কোনো মুদ্রা ব্যবহার করবেন না। এই টাকাটাও পরিশোধ করবেন, এই টাকাটাও পরিশোধ করবেন, এই টাকাটাও পরিশোধ করবেন।
তাহলে আপনি কোনো একটা অ্যামাউন্ট যদি কোনো একটা মুদ্রা দিয়ে পরিশোধ করতে চান, তাহলে সবচেয়ে বিষয় কি জানেন? বিষয়টা হচ্ছে যে যে অ্যামাউন্টটা আপনি এদিকে তাকান, যে অ্যামাউন্টটা আপনি পরিশোধ করবেন সেই অ্যামাউন্টটা ওই মুদ্রার মান দিয়ে ভাগ যেতে হবে। তাহলে এই এই মুদ্রা সবগুলো এই মুদ্রা দিয়ে ওই অ্যামাউন্টটা আপনি পরিশোধ করতে পারবেন। মানে আমি বুঝাতে চাচ্ছি ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন একটু তাকান। আচ্ছা খেয়াল করেন, এগুলো টাকা আছে না, এগুলো টাকা আছে না, দেখেন এগুলো তো টাকা আছে, এই টাকাগুলোকে পয়সা বানাই ফেলি কেন? কারণ বলছে সবচেয়ে কত বড় পয়সার মুদ্রা প্রয়োজন, তাহলে পয়সার মুদ্রা, তাহলে এগুলো তো পয়সার মুদ্রা, কিন্তু এগুলো আছে টাকা, এগুলোকে টাকা থেকে পয়সা বানাই দিই। তাহলে 3.25, খেয়াল করেন 3.25 গুণিত কি 100, 100 দিয়ে গুণ করতেছি, হ্যাঁ এগুলো টাকা, তাহলে 100 দিয়ে গুণ করলে 0.2 ঘর শিফট হয়ে 325 পয়সা হবে, 325 পয়সা। এটাকে 100 দিয়ে গুণ করলে 475 পয়সা। আগে বোঝেন, খুবই সহজ। এটা দিয়ে গুণ করলে 1150 পয়সা, 100 দিয়ে গুণ, টাকা থেকে পয়সা বানায় ফেললাম। আগে বোঝেন। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি মনে করেন যে আপনি 30 টাকা, মনে করেন যে 175 টাকা, খেয়াল করেন 175 টাকা আপনার কাছে আছে, এই 175 টাকা আপনি কোন একজন দোকানদারকে দিবেন, একই ধরনের মুদ্রা দিয়ে পরিশোধ করবেন। মানে একজন দোকানদার আপনার কাছে 175 টাকা পায়, এই 175 টাকা আপনি সেম মুদ্রা, সবগুলো একই মুদ্রা দিয়ে পরিশোধ করবেন। তাহলে সর্বোচ্চ কত মুদ্রা? আচ্ছা মনে করেন আপনার কাছে সবগুলো 5 টাকার মুদ্রা আছে, এখন এই 5 টাকার মুদ্রা দিয়ে এটা পরিশোধ করা যাবে কিনা, এটা ডিপেন্ড করতেছে এই 5 টাকার মুদ্রার মান দিয়ে এটা ভাগ করা যায় কিনা। যদি 5 টাকার প্রতিটা মুদ্রার মান কি 5 না? ইয়েস। তাহলে এই মুদ্রার মান দিয়ে যদি এটাকে ভাগ করতে পারেন, তাহলে আপনি শুধু 5 টাকার কয়েন দিয়ে এটা পরিশোধ করা যাবে। মনে করেন আপনার কাছে একজন দোকানদার পায় হচ্ছে 42 টাকা, এখন আপনি সবগুলো 5 টাকার কয়েন দিয়ে এই 42 টাকা পরিশোধ করতে চাচ্ছেন। 42 কি 5 দ্বারা বিভাজ্য না? তাহলে আপনি 5 টাকার কয়েন 8টা দিতে পারবেন সর্বোচ্চ, তাহলে 40 টাকা হবে, আর বাকি 2 টাকার কয়েন দিতে হবে। তার মানে যেহেতু এইটা অ্যামাউন্টটা যেহেতু 5 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 5 টাকার কয়েন দিয়ে এটাকে পরিশোধ করা যাবে না, সবগুলো 5 টাকার কয়েন দিয়ে হবে না। কিন্তু 42 টাকাকে যদি আপনি সবগুলো 2 টাকার কয়েন দিয়ে পরিশোধ করতে চান, ইয়েস, কারণ এই 2 দিয়ে 42 বিভাজ্য। সবগুলো 3 টাকার কয়েন দিয়ে পরিশোধ করতে চান, 3 14 42, ইয়েস, তার মানে 3 টাকার কয়েন দিয়েও এটা বিভাজ্য হবে। কিন্তু 3 টাকার তো কোনো কয়েনই নেই 3 টাকার তো কোনো কয়েনই নাই, তাই না বিষয়টা? আচ্ছা, কিন্তু অঙ্কে কিন্তু আবার এটা চিন্তা করেন না, অঙ্কে যদি অপশনে 3 টাকার কয়েন থাকে সেগুলো কিন্তু কাউন্ট করতে হবে, এখানে তো বলা নাই যে এটা বাংলাদেশি, তাই না? তার মানে এই যে 325 পয়সা, এই 325 পয়সা যদি সেম টাইপের মুদ্রা দিয়ে যদি পরিশোধ করতে চান, তাহলে ওই যে মুদ্রা দিয়ে পরিশোধ করবেন সেই মুদ্রার মান দিয়ে এটা ভাগ যেতে হবে, বুঝছেন? তাহলে 10 পয়সার মুদ্রা দিয়ে যদি এটা পরিশোধ করতে চান এই 325 পয়সা, তাহলে হবে না। কেন? কারণ এই 10 পয়সা দিয়ে 325 কে ভাগ করা যায় না, কারণ 10 দিয়ে ভাগ যেতে হলে লাস্টে 0 থাকতে হবে। তাহলে 10 পয়সার মুদ্রা দিয়ে এটা হবে না, বুঝছেন ব্যাপারটা? বুঝতেছেন? তার মানে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি যদি কোনো একটা অ্যামাউন্ট যদি একই ধরনের মুদ্রা দিয়ে পরিশোধ করতে চান, তাহলে ওই মুদ্রার মান দিয়ে, মানে ওই মুদ্রার একটা মুদ্রার যে ভ্যালু, সেই ভ্যালু দিয়ে এই অ্যামাউন্টটা ভাগ যেতে হবে। এটা কি বুঝছেন? তার মানে আপনি এখন যে মুদ্রা, মানে বলছে একই ধরনের মুদ্রা দিয়ে সব পরিশোধ করবেন, এর মধ্যে এক সেম মুদ্রা আসবে সব, তাহলে সর্বোচ্চ কত পয়সার সেই মুদ্রাটা ব্যবহার করা যাবে? তার মানে আপনি যে মুদ্রাটা ব্যবহার করতে চাচ্ছেন সেই মুদ্রার যে ভ্যালু, সেই ভ্যালু দিয়ে 325 ভাগ যেতে হবে, নাহলে 325 টাকা আপনি পরিশোধ করতে পারবেন না। সেই মুদ্রার ভ্যালু দিয়ে 475 ভাগ যেতে হবে, নাহলে 475 টাকা পয়সা পরিশোধ করতে পারবেন না। সেই মুদ্রা দিয়ে 1150 ভাগ যেতে হবে, নাহলে ওই মুদ্রা দিয়ে 1150 টাকা পয়সা পরিশোধ করা যাবে না। তার মানে যে মুদ্রা দিয়ে আপনি পরিশোধ করতে চাচ্ছেন সবগুলো অ্যামাউন্ট, সেই মুদ্রার মানটা এমন হবে যা দিয়ে 325 পয়সা বিভাজ্য হবে, 475 পয়সা বিভাজ্য হবে, 1150 পয়সা বিভাজ্য হবে। তার মানে ওই মুদ্রার মানটা হবে এমন একটা মান যা দিয়ে এইটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়। তার মানে এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, এমন একটা মান। তাহলে সেই মানটা কি? সেই মানটা এদের সবাইকে ভাগ করতে পারে, তাই না? তো এদের সবাইকে যে ভাগ করতে পারে সে কি? সে হচ্ছে এদের গসাগু। ইয়েস, তাই এদের গসাগু বের করতে হবে। বুঝতে হবে যে কেন গসাগু বের করতেছি, না বুঝলে হবে না। তবে 325, 475, 1150 এদের গসাগু। তাহলে সবাইকে 5 দ্বারা ভাগ করা যায়। 5 6 30 থাকলো 2 2 এর পরে 5 25, 5 5 25, 5 9 45 থাকলো 2 2 এর পরে 5 5 5 25, 5 2 10 থাকলো 1, 3 5 15 0। আবার দেখেন সবাইকে 5 দ্বারা ভাগ করা যাবে। 5 13 65, 5 19 95, 4 5 20। আর করার দরকার নাই, কারণ এরপরে সবাইকে ভাগ করা যাবে, আর এরকম কোনো সংখ্যা খুঁজেই পাওয়া যাবে না, কারণ এই যে 13 চলে আসছে মৌলিক সংখ্যা, 19 চলে আসছে মৌলিক সংখ্যা।
তার মানে সবাইকেই ভাগ করতে পারছে এইটা আর এইটা, এই দুজনকে গুণ করলে 5 5 25, তার মানে সবচেয়ে বড় সেই মুদ্রা হচ্ছে 25 পয়সার মুদ্রা। ফ্র্যাকশনের রুলস কি সিজিএফ বের করা যাবে? আচ্ছা, হ্যাঁ 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 করা যাবে, ফ্র্যাকশনের রুলস দিয়েও করা যাবে, কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে এদের ফ্র্যাকশনের, ওই যে উনি একটা কথা বলছে যে যেহেতু এগুলো টাকা আছে, ওকে ফাইন, আপনি টাকাকে এই যে 3.25 দেখেন, 3.25, 4.75, 11.50, দশমিক তুলে দেন, দশমিক তুলে ফেললে এটা কি 325, দেখেন 325 ডিভাইডেড বাই 100, তাই না? এটা কত? 475 ডিভাইডেড বাই 100, তাই না? এটা হচ্ছে 1150 ডিভাইডেড বাই 100। বুঝে গেছেন যে আপনাকে কি করতে হবে? আপনাকে এমন একটা, এদিকে তাকান, এমন একটা মানে একই ধরনের মুদ্রা দিয়ে যদি আপনি এই সবগুলো পরিশোধ করতে চান, এই যে এটা কিন্তু টাকা অ্যামাউন্ট, এগুলো কিন্তু টাকার অ্যামাউন্ট আছে, পরিশোধ করতে চান, তাহলে এমন একটা মুদ্রা নিতে হবে যা এদের সবাইকে ভাগ করতে পারে, তাই না? তার মানে সেটা সেই মুদ্রা হবে এদের গসাগু। এদের গসাগু বের করতে গেলে এটা ফ্র্যাকশন, এই যে তা গসাগু কেমনে বের করে? উপরের গুলোর গসাগু, নিচের গুলোর হচ্ছে লসাগু। তাহলে উপরের গুলো, এই যে এগুলোর গসাগু কত বের হয়েছে? এগুলোর গসাগু বের হয়েছে দেখেন, এই যে 25, তাহলে উপরে হবে 25, আর নিচের 100 100 100, এই তিনজনের লসাগু কত? সবগুলো সেম সংখ্যা যদি হয় তাহলে লসাগু ওইটাই হয়, তাহলে তিনজনের লসাগু 100, তার মানে আমাদের সর্বনিম্ন সেই সংখ্যাটা হচ্ছে 25/100, মানে 0.25, তার মানে আপনি 3.25 টাকা, 4.75 টাকা, 11.5 টাকা এগুলো পরিশোধ করতে পারেন 0.25 টাকার মুদ্রা দিয়ে। 0.25 টাকার মুদ্রা মানে 25 পয়সার মুদ্রা, বুঝছেন কিনা বলেন? 0.25 টাকার মুদ্রা মানে 25 পয়সার মুদ্রা। ক্লিয়ার? বোঝা গেছে কি? প্রশ্ন করছিলেন যিনি, বুঝছেন? আচ্ছা, তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করবো। হ্যাঁ, 108 পর্যন্ত হলো। আগামী ক্লাস মানে কবে বলেন তো? আগামী ক্লাস মানে হচ্ছে আমাদের আগামী রবিবার। হ্যাঁ, আগামী রবিবার ক্লাস হবে। আর আপনাদেরকে 49তম বিসিএস পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তারা আমার কাছে ম্যাথ এবং মানসিক দক্ষতার ব্যাপারে একটু পরামর্শ চাইছেন। আগামীকাল রাত 9টা 15 আমি এটার উপর একটু স্টাডি করে আপনাদেরকে একটু মানে অল্প সময়ের মধ্যে কিভাবে কোন বিষয়গুলো বেশি বেশি পড়তে হবে বা কোন বিষয়গুলো থেকে প্রশ্ন বেশি আসার সম্ভাবনা আছে। যদিও এমন না যে আমি যা বলবো তাই আসবে, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি জাস্ট আপনাদেরকে একটু পরামর্শ দিতে পারি যে এই জায়গাগুলো ভালো করে পড়লে পরে একটু মোটামুটি একটা ভালো নম্বর পাওয়া যাবে। তো সেই ব্যাপারে 9টা 15তেই আমি একটা ক্লাস নেব, গাইডলাইন ক্লাস। হ্যাঁ, আর লসাগু গসাগু শেষ হয়ে যাবে, আশা করি রবিবারেই শেষ করে দিতে পারবো। যদি না পারি তাহলে হয়তো আর একটা ক্লাস লাগবে, মানে মোট তো আর 2টা ক্লাস লাগবে। আর পরের সপ্তাহে যায় আমাদের লসাগু গসাগুর উপর পরীক্ষা হবে। আর লসাগু গসাগু শেষ হওয়ার সাথে আমাদের শুরু হবে শতকরা। ঠিক আছে, আগে পাটিগণিত অংশটা আমরা শেষ করব। আর যাদের ইমার্জেন্সি মানে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন বা চাকরির বয়স মনে করেন যে অনার্স মাস্টার শেষ হয়ে গেছে, তারা লাইভ ক্লাসের জন্য ওয়েট করবেন না, পাটিগণিত অংশটা লাইভে করবেন। আর বীজগণিত আর জ্যামিতি আগের ব্যাচ থেকে করা শুরু করে দিবেন। কথা কি বুঝছেন? পাটিগণিতটা পুরোটা লাইভে করেন, আর বীজগণিত জ্যামিতি আগের অংশ থেকে করেন। আর যাদের মনে করেন না এখনো সময় আছে, 3rd ইয়ার 4th ইয়ারে পড়েন, সময় আছে, তারা লাইভ ক্লাসেই সব শেষ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।